ডায়াবেটিস এই শব্দটা, ডায়াবেটিস এই ডিজিজটা আমরা প্রথম শুনি 1675 খ্রিস্টাব্দে। চিকিৎসা বিজ্ঞানে যোগ হয় এই ডায়াবেটিস কথাটা 1675 খ্রিস্টাব্দে, সালটা মনে রাখুন। তারপর থেকে ধাপে 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 বিভিন্ন রকম ভাবে এটা বেড়েছে, এবং অ্যাট প্রেজেন্ট বা গত 50 বছর 60 বছর ধরে, হ্যাঁ, কি পরিমাণ ডায়াবেটিক পেশেন্ট সেটা তো পুলক বলে গেল, কিন্তু গত প্রায় 30 40 50 বছর ধরে ডায়াবেটিসের সঙ্গেও আরো অজস্র ফিজিক্যাল হ্যাজার্ড যোগ হয়েছে, যেগুলো বলা হয় যে ডায়াবেটিসের সঙ্গে এগুলো থাকে। ডায়াবেটিসকে বলা হয় একটা মাদার ডিজিজ। এই রোগটা হলে আর সারে না। আপনি যখন ডক্টরের কাছে গেছেন, ডক্টর আপনাকে অবশ্যই বলেছে, বা যাদের ডায়াবেটিস আছে বা যাদের বাড়িতে কেউ না কেউ ডায়াবেটিক পেশেন্ট, ডক্টর তাদেরকে বলেছেন 3টে ডি আপনাকে মেনে চলতে হবে সব সময়, যদি এই রোগের হাত থেকে মুক্তি পাওয়া যায়। হ্যাঁ, ডাক্তারবাবু হয়তো আরো বড় মুখ করেও বলেছেন আপনাকে, আমি নিজে ডক্টর হয়েও বলছি যে বড় মুখ করে বলেছেন যে ক্যান্সারকে সারানো যায় না বা ক্যান্সারকে রুখে রাখা যায় না, কিন্তু ডায়াবেটিসের সুবিধাটা হচ্ছে ডায়াবেটিসকে রুখে রাখা যায়, কিন্তু 3টে ডি, 3 ডি কে যদি ফলো করা যায়, ফার্স্ট ডি হচ্ছে ডায়েট, সেকেন্ড ডি হচ্ছে ডিসিপ্লিন, থার্ড ডি হচ্ছে ড্রাগস মানে মেডিসিন, বলে ডাক্তারবাবু আপনাকে ওষুধ লিখে দিয়েছেন। ঘটনা হচ্ছে যে ফার্স্ট 1998 সালে প্রথম এডিএ, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে একটা রিপোর্ট জমা পড়ে যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়, ডায়াবেটিসকে সারানো যায়, কিন্তু সেটাকে কেউ গুরুত্ব দেয়নি, পাত্তা দেয়নি। কারণ হয়তো অনেকগুলো কারণ, প্রথম কথা বিশ্বাস করেনি, কারণ ডায়াবেটিস নিয়ে সারা পৃথিবীতে 4টে জিনিস ছড়িয়ে আছে মানুষের মধ্যে। এক হচ্ছে ব্রো সায়েন্স, যে যেটা কিনা যার কোনো সায়েন্টিফিক ভিত্তি নেই, মানুষের মনে এরকম হয়ে আছে, মানুষ ওই বিভিন্ন রকম তিতো খাচ্ছে, অমুক খাচ্ছে, তমুক খাচ্ছে, কি না ডায়াবেটিস সারবে, বিভিন্ন পাতা থেতো করে খাচ্ছে, ডায়াবেটিস সেরে যাবে, হয় না। দ্বিতীয় জিনিস যেটা আছে সেটা হচ্ছে ফেক নলেজ, যথেষ্ট জ্ঞান নেই ঠিক মতন ভাবে, হাফ ইনফরমেশন, আপনার কাছে যেগুলো আছে হাফ ইনফরমেশন। আর লাস্ট যেটা আছে সেটা হচ্ছে প্রোপাগান্ডা, প্রচার, যে ডায়াবেটিস একটা ক্রনিক ডিজিজ, এটাকে ছাড়ানো যাবে, এবং এখান থেকে ধাপে 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 আপনাকে মেডিসিন ইনটেক করতেই হবে, আপনাকে ইনসুলিন নিতেই হবে, এবং বিভিন্ন রকম ভাবে খাওয়া দাওয়ার রেস্ট্রিকশন করে কোন রকমে না মরে বেঁচে থাকতে হবে, এটাই ডায়াবেটিস। কিন্তু 1998 সালে প্রথম জমা পড়ে এডিএতে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে, যে ডায়াবেটিসকে রিভার্স করা যায়, কিন্তু সেটাকে কেউ গুরুত্ব দেয়নি বিভিন্ন কারণে। হয়তো এটাও হতে পারে প্রথমে বিশ্বাস করেনি, অথবা আরেকটা ইনফরমেশন আপনাকে দিই, যে সারা পৃথিবীতে যে মেডিসিন কোম্পানিগুলো আছে তাদের টোটাল রোজগারের 42 to 47% প্রফিট আসে ডায়াবেটিস এবং ডায়াবেটিস রিলেটেড বিভিন্ন ডিজিজ থেকে, যে ডিজিজ গুলোকে বলা হয় যে ডায়াবেটিস থেকে আসে। তাহলে এতখানি ইনকাম, হ্যাঁ, সারা পৃথিবীকে চালায় কিন্তু বিজনেসম্যান, এটাও একটা বাস্তব। তো অনেকগুলো কারণ হতে পারে, ধাপে ধাপে দিন এগিয়েছে। 2017 সালে ফার্স্ট আবার এডিএতে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনে আবার কিছু ডক্টরের রিসার্চ পেপার জমা পড়ে যে হ্যাঁ ডায়াবেটিসকে রিভার্স করা যায়। 2017 হলো, 2016 হলো, 2017-তে ইএএসডি মানে ইউরোপিয়ান যে ডায়াবেটিক অ্যাসোসিয়েশন আছে, তারাও এই ব্যাপারটার দিকে নজর দিতে শুরু করে। 2019 সালে ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন পুরো ব্যাপারটার উপর নজর দেয়, এবং সারা পৃথিবীর বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটিকে যারা মেডিসিন নিয়ে কালচার করে তাদের উপর দায়িত্ব দেয় যে ব্যাপারটা কতখানি ঠিক সেটাকে দেখ। আস্তে আস্তে এগিয়ে চলেছে পুরো ব্যাপারটা, এবং রেজাল্ট কিন্তু ভীষণ ভালো। সারা পৃথিবীতে এই মুহূর্তে ডায়াবেটিক পেশেন্ট 700 কোটির মধ্যে 425 কোটি ডায়াবেটিক অথবা প্রি ডায়াবেটিক, যারা ডায়াবেটিসকে নিয়ে রান করছে। সেখান থেকে ফেরার জায়গা নিয়েই আজকে কথা বলবো, ডায়াবেটিস রিভার্সাল জায়গাটা সম্বন্ধেও বললাম। এইবার আসি ডায়াবেটিস রোগটা আসলে কি। আর যখনই আমরা যাই ডাক্তারবাবুদের কাছে, ডাক্তারবাবু বলে দেন যে আপনার শরীরে গ্লুকোজটাকে, যে ইনসুলিন ঠিক ভাবে তাকে এনার্জিতে ট্রান্সফার করে, সে আপনার শরীরে ইনসুলিনটা কম তৈরি হচ্ছে, সেই জন্য আপনার ডায়াবেটিস। আপনাকে মিষ্টি কম খেতে হবে,
লো কার্ব ফুড খেতে হবে, আপনাকে এক্সারসাইজ করতে হবে, মেডিসিন নিতে হবে টাইমে টাইমে, তাহলে আপনি ভালো থাকবেন। যেটা বলেছিলাম যে হাফ ইনফরমেশন, এটা কখনোই ফুল নয়। এটা আমি সেই জায়গাগুলোকে, সেই মিথগুলোকেই আজকে ভেঙে দেওয়ার চেষ্টা করব আমার কথা দিয়ে। একদম শেষ পর্যন্ত থাকুন, শেষ পর্যন্ত শুনুন। আশা করছি অনেকটাই হেল্প করতে পারবো। যাদের বাড়িতে কেউ না কেউ ডায়াবেটিক পেশেন্ট আছেন, বা আপনারা যারা ডায়াবেটিক আছেন, আমি অবশ্যই কিছুটা হয়তো আশার আলো দেখাতে পারবো আজকে। সবার আগে বলে দিই যে এই যে ডায়াবেটিক রিভার্সাল, এই ব্যাপারটা নিয়ে আমি লেখাপড়া শুরু করি আজ থেকে বেশ কিছুদিন আগে। আমাদের সবার ওপরে যিনি রয়েছেন মিস্টার অভিজিৎ চক্রবর্তী, নিজে একজন নিউট্রিশনাল স্পেশালিস্ট, প্লাস ওনার হেলথের ওপরে বিশাল ডিগ্রি রয়েছে, আরো বিভিন্ন ব্যাপারের ওপর উনি, যোগার ওপরে উনি গোল্ড মেডেলিস্ট। উনি ডায়াবেটিসের ওপর একটা পেশেন্ট করেছিলেন। ডায়াবেটিস রিভার্সাল কথাটা ফার্স্ট ওনার ওই কথা থেকে আমি মাথায় আসি, এবং সেটা নিয়ে লেখাপড়া করতে শুরু করি, বহু কিছু ঘাটি। এবং আজকে যে ডাটাগুলো আমি দিচ্ছি সেগুলো সবই বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে, বা এর পরেও যে কথাগুলো বলবো সেগুলো বিভিন্ন মেডিকেল জার্নাল থেকে নেওয়া, বা বিভিন্ন রকম গুগল থেকে সার্চ করে নেওয়া, ইউটিউব থেকে সার্চ করে নেওয়া। সুতরাং আজকে যে প্রোগ্রামটা হতে চলেছে, পুলক যেটা বলে গেল যে একটা যুগান্তকারী প্রোগ্রাম, হ্যাঁ, অভিজিৎ এবং সাগরিকা চক্রবর্তীর উইনিং টিমের তরফ থেকে আমি প্রত্যেককে এই জায়গাটা নিয়ে কাজ করার জন্য আমি প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি, এবং আপনারা যারা রয়েছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করছি সেরকম কিছু আপনাদেরকে রিপ্রেজেন্ট করতে পারবো। চলে যাই এবার, ডায়াবেটিসটা কি। ডায়াবেটিস বলা হয়েছে আপনার প্যানক্রিয়াস, লিভারের পেছনে যে প্যানক্রিয়াস থাকে এরকম জায়গায়, সেটা প্রপারলি কাজ করছে না, সে ইনসুলিন তৈরি করছে না। এইটুকু বলেই ডাক্তারবাবুরা দিয়ে দেন কি সিটাগ্লিপটিন জাতীয় কিছু মেডিসিন, যে কিনা প্যানক্রিয়াসকে রেগুলার স্টিমুলেট করবে, নিংড়ে কিছুটা ইনসুলিন বার করে নিয়ে চলে আসবে, কয়েকটা দিন ভালো থাকবেন, 6 মাস 1 বছর। কিন্তু তার সঙ্গেও একটা ওষুধ দেওয়া হয় মেটফরমিন, কি না ইনসুলিন কিছুটা আপনার সেলের মধ্যে ইনটেক করাবে, গ্লুকোজটাকে। এইটুকু দেখা গেল এরকম ভাবে চলছে, ধীরে ধীরে মেডিসিনের বাড়ছে, পাওয়ার বাড়ছে, তার সঙ্গে সঙ্গে আরো বিভিন্ন হ্যাজার্ড তৈরি হচ্ছে, হাই ব্লাড প্রেসার, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড বাড়ছে, ওদিকে থাইরয়েড বাড়ছে, আপনি একটার পর একটা মেডিসিন ইনটেক করতে শুরু করছেন। দিন গেল, ধীরে ধীরে কি হলো, ডায়াবেটিস শুরু হয়েছিল যখন থেকে, তার 10 বছরের মধ্যে একটা এমন জায়গায় পৌঁছে গেল যে আপনাকে ইনসুলিন নিতে হচ্ছে, কারণ প্যানক্রিয়াসের বিটা সেল আর ইনসুলিন তৈরি করছেন। তাহলে আমাকে ডায়াবেটিস কমাতে গেলে আমাকে নিতে হবে ইনসুলিন। এবার তখন কিন্তু একটা কথা, ওই যে বলেছিলাম অর্ধ সত্য, হাফ ইনফরমেশন, একটা কথা সবসময় আমরা ডাক্তারবাবুদের কাছ থেকে শুনি, বা আমিও আগে বলতাম, যে বিটা সেলগুলো ইনঅ্যাক্টিভ হয়ে রয়েছে। একবারও বলেনি ইনঅ্যাক্টিভ, কথাটা মনে রাখুন, পরে কাজে লাগবে। ডায়াবেটিস বিটা সেলগুলো ইনঅ্যাক্টিভ, একবারও বলা হয়নি বিটা সেলগুলো নষ্ট হয়ে গেছে, তারা ইনসুলিন তৈরি করতে পারছে না। আচ্ছা, বাই দ্য ওয়ে বলে দিই, আজকে আমি যে জায়গাগুলো নিয়ে কথা বলবো পুরোটাই টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 2 ডায়াবেটিস রিভার্স করা যায়। টাইপ 1 ডায়াবেটিস বা যেটা জুভেনাইল ডায়াবেটিস, যেখানে প্যানক্রিয়াসের বিটা সেল নেই বা তারা পুরোপুরি নষ্ট হয়ে গেছে, যেটা অনেক কম বয়স থেকে শুরু হয়, সেটা হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস। সেটাকে সারানো যায় না, রিভার্স করা যায় না। বাট আমি আজকে যে রাস্তাগুলো বলবো সেগুলোতে সেটাকেও কিন্তু কন্ট্রোলের মধ্যে রাখা যাবে। এটাই হচ্ছে যায়। তাহলে এবার আসি আসল সমস্যাটা কোথায়। আসল সমস্যাটা হচ্ছে প্যানক্রিয়াসের বিটা সেল ইনসুলিন তৈরি করছিল, তার কাজ হচ্ছে আমরা খাবার দাবারের সঙ্গে যে কার্বোহাইড্রেট খাচ্ছি সেখান থেকে যে গ্লুকোজটা তৈরি হচ্ছে, সেই গ্লুকোজটাকে ইনসুলিন ক্যারি করে নিয়ে গিয়ে আমাদের সেলের মাইটোকন্ড্রিয়ার মধ্যে নিয়ে যায়, সেলের মধ্যে নিয়ে যায়, সেখানে গিয়ে এটা বার্ন হয় এবং আমরা এনার্জি পাই। কিন্তু ডায়াবেটিক পেশেন্টের যেটা সমস্যা সেটা হচ্ছে যে তার সেলের মধ্যে ইনসুলিন এন্ট্রি নিতে পারছে না, সেলকে ওপেন করতে পারছে না, যার জন্য সে গ্লুকোজকে নিয়ে ক্যারি করে যাচ্ছে সেলের কাছে, কিন্তু সেলে ঢুকতে পারছে না, সেলটা বন্ধ হয়ে আছে, যে তালাটা বন্ধ হয়ে আছে চাবি দিয়ে খুলতে পারছে না ইনসুলিন। তাহলে রেজাল্টটা কি হচ্ছে, ব্লাডের মধ্যে ইনসুলিন ঘুরছে, ব্লাডের সঙ্গে গ্লুকোজটাও ঘুরছে, যত দিন যাচ্ছে এরকম ভাবে অল্প কিছুটা হয়তো এন্ট্রি নিচ্ছে, কোন রকমে চলছে, যার জন্য দেখা যায় ডায়াবেটিক পেশেন্ট যখন ডায়াবেটিস বাড়তে থাকে তখন তার শরীর ভাঙছে, মানে মাসেল গুলো ভাঙছে, তার এনার্জি নেই, শরীর ভেঙে যাচ্ছে, আরো বিভিন্ন হ্যাজার্ড তো তৈরি হচ্ছে, সেগুলো পরে আসে।
এরপরে কি হলো, তখন কি শরীরের নর্মাল সিস্টেম প্যানক্রিয়াসকে আরো পাঠালো, সিগন্যাল পাঠালো আরো বেশি ইনসুলিন তৈরি করো। শরীর আরো বেশি ইনসুলিন তৈরি করছে, সেটাও সেই ব্লাডের মধ্যে দিয়ে, তার ব্লাডের সঙ্গে সঙ্গে সারা শরীরে ঘুরে বেড়াচ্ছে, গ্লুকোজটাও ঘুরে বেড়াচ্ছে, ইনসুলিনও ঘুরে বেড়াচ্ছে। এরকম করতে করতে বেশ কয়েক বছর যাবার পর যেটা হলো যে শরীরের অটোমেটিক সিস্টেম, অটো সিস্টেম প্যানক্রিয়াসকে বললো তুমি ইনসুলিন তৈরি করো না, কারণ ইনসুলিন তোমার কোনো কাজে লাগছে। আস্তে আস্তে প্যানক্রিয়াসের বিটা সেল গুলো ইনসুলিন তৈরি করা বন্ধ করতে শুরু করলো, কমাতে শুরু করলো, বন্ধ করতে শুরু করলো। তারা ইনঅ্যাক্টিভ হয়ে রইলো, তারা বেঁচে রইলো, তারা সুযোগের অপেক্ষায় রইলো। কিন্তু আপনি ডাক্তারবাবুর কাছে গেলেন, ডাক্তারবাবু বিভিন্ন রকম মেডিসিন দিতে শুরু করলো আপনাকে। কি হলো, এবং এইরকম ভাবে আজকে যাদের ডায়াবেটিস, যারা প্রথম ডক্টরের কাছে গেছেন, শুরু হয়েছিল আজ থেকে 15 বছর অন্তত আগে। যবে ডায়াবেটিস ফুটে বেরিয়েছে তার 15 বছর আগে থেকে প্ল্যাটফর্মটা তৈরি হচ্ছিল ডায়াবেটিস। ডায়াবেটিসকে বলা হয় সাইলেন্ট কিলার, এটাও অর্ধ সত্য। ডায়াবেটিস অবশ্যই সাইলেন্ট কিলার, কারণ সাইলেন্ট কিলার হিসেবে ব্যাখ্যা করা হয় যে ও আস্তে আস্তে তোমার শরীরের বিভিন্ন অর্গানকে নষ্ট করে দেবে, তুমি জানতে পারবে না। ওটা তো অবশ্যই, অর্ধ সত্যর আর একটা জায়গা, সেটা একটু পরে আছে। তাহলে এইরকম ভাবে চলতে চলতে কি হলো, আপনাকে অন্তত 10 ডায়াবেটিস যবে থেকে ধরা পড়েছে অন্তত 15 বছর আগে থেকে শুরু হয়েছিল। তারপরেও পরবর্তী আপনি 10 বছর আপনি মেডিসিন ইনটেক করে গেলেন। তারপরে ডাক্তারবাবু বললেন যে আপনার প্যানক্রিয়াস আর ইনসুলিন তৈরি করছে না, এবার আপনাকে বেঁচে থাকতে গেলে ইনসুলিন নিতে হবে। বাইরে থেকে ইনসুলিন নিতে শুরু করলেন, প্রচুর দামি ইনসুলিন। ইনসুলিন আপনি নিচ্ছেন, কিছুদিন ভালো রইলেন, আরো 2-4 বছর 5 বছর, তারপরে ধীরে ধীরে আরো খারাপ, ইনসুলিনের কাজ হচ্ছে না, কারণ আপনার শরীরের সেলগুলো ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে গেছে। ডায়াবেটিস আসল রোগ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আপনার সেলেতে, যেটা পরিষ্কার করে বুঝিয়ে কেউ বলে না। আসল রোগ হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনার প্যানক্রিয়াসের কোনো দোষ নেই, প্যানক্রিয়াস এখনো আপনার রেডি আছে ইনসুলিন তৈরি করার জন্য, সুযোগ পেলে এসে রেডি হয়ে ইনসুলিন তৈরি করতে শুরু করবে। কিন্তু তাকে যেহেতু সেই ইনসুলিনটা সেলের মধ্যে ঢুকতে পারছে না গ্লুকোজকে ক্যারি করে, সুতরাং ইনসুলিন তৈরি করা বন্ধ করে সে বসে আছে। বাইরে থেকে ইনসুলিন ছুঁচে করে দেওয়া হচ্ছে ইনসুলিন, লাভটা কি হচ্ছে? আরে সে তখন কি হচ্ছে, মেটফরমিনের ডোজ বাড়ানো হচ্ছে। মেটফরমিন যত বেশি ইনটেক করা হচ্ছে, মেটফরমিন দিয়ে কোনো রকমের সেলের মধ্যে কিছুটা ইনসুলিনকে পুশ করে দেওয়া হচ্ছে, কিছুটা গ্লুকোজকে পুশ করে দেওয়া হচ্ছে। মেটফরমিনের পাওয়ার বাড়াচ্ছে। প্রত্যেকটা মেডিসিনের তো প্রচুর সাইড এফেক্ট আছে। এটাই আসল ডায়াবেটিস। তাহলে কি? ইনসুলিন রেজিস্ট্যান্স। ইনসুলিন এই জায়গার উপরই 1998 সালে ফার্স্ট নজর দেওয়া হয়েছিল। এডিএতে, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের রিপোর্ট জমা পড়েছিল, কিন্তু কেউ পাত্তা দেয়নি, কেউ গুরুত্ব দেয়নি। 2016 সাল থেকে এটা নিয়ে আবারও কাজ শুরু হয়েছে সারা পৃথিবীতে, এবং যেটা রেজাল্ট আগামী 25 বছর পরে হয়তো টাইপ 2 ডায়াবেটিস বলে আর কিছু থাকবে না, কারণ মানুষ অ্যাওয়ার হচ্ছে। ওই জন্যই কথাটা বলেছিলাম যে আজকে উইনিং টিমের তরফ থেকে, অভিজিৎ এবং সাগরিকা চক্রবর্তী উইনিং টিমের তরফ থেকে আজকে যে প্রোগ্রামটা আমি করতে চলেছি, এটা একটা যুগান্তকারী প্রোগ্রাম, এবং আগামী দিনে এটা অবশ্যই একটা আন্দোলনের রূপ নেবে, সারা পৃথিবীতেই আন্দোলনের রূপ নেবে। তো এটা হচ্ছে জ্ঞান। এইবার আসি ডায়াবেটিস থেকে, যে ইনসুলিনের কথাটা বললাম, কিন্তু এই ইনসুলিন রেজিস্ট্যান্স কেন হয়? মেইন কারণ হচ্ছে ফ্যাট, আপনার এক্সেসিভ ফ্যাট, বেলি ফ্যাট মেনলি 1 নম্বর। 2 নম্বর জায়গা কি, সেটা হচ্ছে যে নো বডি মুভমেন্ট ভীষণ কম, সেডেন্টারি লাইফস্টাইল। যারা হয়তো ট্রেনে, বাসে, গাড়িতে সবসময় চড়ছেন, বাড়িতেও সেরকম ভাবে প্রচুর কাজের লোক, সেরকম ভাবে শরীর মুভমেন্ট হয় না। 3 নম্বর জায়গা কোথায়, সেটা হচ্ছে হাই কার্ব ফুড, আপনার খাবার মধ্যে কার্বোহাইড্রেট বেশি আছে, আসবো কার্বোহাইড্রেটের কথায়। 4 নম্বর জায়গা হচ্ছে স্মোকিং। 5 নম্বর জায়গা হচ্ছে মেন্টাল স্ট্রেস। এই প্রত্যেকটা জিনিস হচ্ছে এই মেন কারণগুলোর জন্য ডায়াবেটিস, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে যাচ্ছে আপনার শরীরে। কবে থেকে শুরু হয়েছিল? যবে আপনার ডায়াবেটিস নিয়ে আমি ডাক্তারবাবুর কাছে প্রথম গেছিলেন, তার অন্তত 15 থেকে 20 বছর আগে।
ধীরে 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 শরীরের ইমিউন সিস্টেম তার সঙ্গে লড়েছে, চেষ্টা করেছে সেটাকে কন্ট্রোল করার, আস্তে আস্তে বাড়তে 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 যখন ধরা পড়লো, আপনি ব্লাড টেস্ট করে তখন আপনি বলতে শুরু করলেন আমার তো, 5 জনকে বলছেন হ্যাঁ আমার তো ডায়াবেটিস রোগটা হলো। আসলে হয়েছে তার 20 বছর আগে থেকে প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। ডায়াবেটিস এই যে কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স শরীরে হয়ে আছে, সেলে কার্বোহাইড্রেট ঢুকছে না। ওই যে কথাটা বলেছিলাম অর্ধসত্য যে ডায়াবেটিস থেকে বিভিন্ন রকমের রোগ তৈরি হয়, মাদার ডিজিজ। না, ডায়াবেটিস মাদার ডিজিজ নয়, টাইপ 2 ডায়াবেটিস মাদার ডিজিজ নয়। আসলে যে যে রোগগুলো ডায়াবেটিসের সঙ্গে রিলেটেড সেই প্রত্যেকটাই হচ্ছে কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের প্রবলেম। ফার্স্ট কি, হাই ব্লাড সুগার। খুব স্বাভাবিকভাবেই গ্লুকোজকে ইনসুলিন সেলের মধ্যে নিয়ে যেতে পারছে না, সেখানে বার্ন হচ্ছে না, গ্লুকোজ রক্তের মধ্যে দিয়ে ঘুরছে। এক। 2 নম্বর কি, থাইরয়েড, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। 3 নম্বর কি, হাই ব্লাড প্রেশার, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। 4 নম্বর কি, তার ব্লাডের লিপিড প্রোফাইল বাড়ছে, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়ছে, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। 5 নম্বর, হাইপার অ্যাসিডিটি। কোনোদিন শুনেছেন হাইপার অ্যাসিডিটি? প্রচন্ড ভাবে অ্যাসিডিটি নেই এরকম মানুষ খুব কম, অ্যাসিডিটি থেকেই ধীরে ধীরে বিভিন্ন রকম প্রবলেম তৈরি হয়। হাইপার অ্যাসিডিটি, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। তারপরে আরেকটা সাংঘাতিক ডিজিজের কথা শুনুন, বহু মেদ আছে, পলিসিস্টিক ওভারি, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। তারপরে কি, সেরিব্রাল অ্যাটাক, ব্রেন স্ট্রোক, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। বলা হয় কি ডায়াবেটিস থাকলে এই রোগগুলো আসে, না, ডায়াবেটিস কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের জন্য ডায়াবেটিসও তৈরি হয়, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের জন্য ব্রেন স্ট্রোকও তৈরি হয়, কার্ডিয়াক অ্যারেস্ট তৈরি হয়, থাইরয়েড তৈরি হয়, ব্লাডের কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বাড়ে, পলিসিস্টিক ওভারি তৈরি হয়, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। আরো ডিজিজ, ডিপ্রেশন, ফার্স্ট্রেশন, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। আরো কি, রিউমাটয়েড আর্থারাইটিস, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। ইমিউনিটি পাওয়ার ধীরে ধীরে কমছে, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। এই যে কোভিড এর সময় কোমরবিড বলে একটা কথা বারবার শুনেছেন, ইমিউনিটি পাওয়ার ভীষণ কম, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স মেইন জায়গা হয়ে আছে, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। ওই যে কথাটা বলেছিলাম ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয়, ডায়াবেটিসকে সাইলেন্ট কিলার বলা হয় এই জন্য যে কার্বোহাইড্রেট যে আপনার শরীর সহ্য করতে পারছে না, আপনার শরীর কার্বোহাইড্রেট সহ্য করে না, সেটা আপনি জানতেই পারেন না। আপনি প্রতিদিন প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট ইনটেক করে গেছেন। আসবো সেই কথায়, অদ্ভুত আশ্চর্য হয়ে যাবার মতন কথাবার্তা বলবো। আরো কিছু কিছু ডিজিজ বলি, ফ্যাটি লিভার, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। নিউরোপ্যাথি, নার্ভের প্রবলেম, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। অ্যালজাইমার্স, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। কিডনির প্রবলেম, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। সবই কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের জন্য হয়ে আছে। রেটিনার প্রবলেম, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। তাহলে আসল সমস্যা হচ্ছে কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স। কিন্তু ধরুন কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের যে জায়গাটায়, ধরুন কেন তাকে সাইলেন্ট কিলার বলা হচ্ছে বা দীর্ঘদিন কেন আপনি বুঝতে পারেননি, 20 বছর ধরে প্ল্যাটফর্মটা তৈরি হয়েছে, কারণ আপনি তো কার্বোহাইড্রেট খেয়ে যে আপনার সমস্যাটা তৈরি হচ্ছে, আপনার শরীরে কার্বোহাইড্রেট নিতে পারছে না, সেটা তো আপনি জানতেই পারেননি। সাইলেন্ট কিলার এই জন্য বলা হয়, কার্বোহাইড্রেট আপনার শরীর নিতে পারে না, খুব স্বাভাবিক ব্যাপার এটা। ধরুন বহু মানুষ আছেন যারা দুধ খেয়ে হজম করতে পারেন না, তাদের কি হয়, গ্যাস হয়, অ্যাসিডিটি হয়, পেট ফুলে থাকে, উনি কি করেন, তারপরের দিন থেকে দুধ খান না, কারণ সেটার সঙ্গে সঙ্গে প্রবলেম তৈরি হয়। আমার নিজের যেমন ধরুন কাঁচা পেঁয়াজ খেলে আমার প্রবলেম তৈরি হয়, আমার অ্যালার্জিক রাইনাইটিসের মতন একটা প্রবলেম তৈরি হয় কাঁচা পেঁয়াজ যদি খাই, চোখের কোনটা কুটকুট করে, নাক জ্বালা করে। এবার ধরুন আমি তারপরেও দিনে 3 বার বা 4 বার করে কাঁচা পেঁয়াজ 20 বছর ধরে খেয়ে যাচ্ছি, কি হবে? অবশ্যই ভয়ঙ্কর ভয়ঙ্কর রোগ তৈরি। কারণ কিন্তু আমি সেটা কেন খাই না, আমি সঙ্গে সঙ্গে বুঝতে পারছি, কিন্তু কার্বোহাইড্রেট যে আপনার শরীরে বা আমার শরীরে গন্ডগোল তৈরি করছে, সেটা বুঝতে বুঝতে 20 বছর সময় চলে গেল। ওই জন্য বলা হয় এটাকে সাইলেন্ট কিলার। বুঝতে পারলাম ব্যাখ্যাটা? এবার আসি যে
কারণটা কি? কার্বোহাইড্রেট কার্বোহাইড্রেট নিয়ে অনেকক্ষণ ধরে কথা বলি। কার্বোহাইড্রেট আমাকে কি করতে হবে আসল? তাহলে এই ইনসুলিন রেজিস্ট্যান্সের যে জায়গাটা, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স, কারণ আপনি এক্সেস কার্বোহাইড্রেট, আপনার শরীরে কার্বোহাইড্রেট টক্সিসিটি তৈরি হয়েছে, আপনার শরীরে কার্বোহাইড্রেট ওভারলোড তৈরি হয়েছে, সেইখান থেকে তৈরি হচ্ছে এত রকমের রোগ এবং ডায়াবেটিস, টাইপ 2 ডায়াবেটিস। তার সঙ্গে কি ফ্যাট রয়েছে, তার থেকে ফ্যাটও তৈরি হয়েছে, সেডেন্টারি লাইফস্টাইল আছে, সব মিলিয়ে ওই ইনসুলিন আমাদের বডি সেলগুলোর ওপরে ফ্যাটের লেয়ার তৈরি হয়েছে, মাসেলের মধ্যে ফ্যাট রয়েছে, ইনসুলিন গিয়ে গ্লুকোজটাকে ক্যারি করে নিয়ে গিয়ে সেলের মধ্যে এন্ট্রি নিতে পারছে না। এইবার দেখি যে আমরা সারাদিনে কি কি খাই। আমরা মাইক্রোনিউট্রিয়েন্টস, ম্যাক্রোনিউট্রিয়েন্টস খাই। তাহলে মাইক্রোনিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেল, সেখান থেকে সুগার বাড়ে না, তার মধ্যে গ্লুকোজ বাড়ে না, সেটা কার্বোহাইড্রেট নেই। প্রোটিন খাই, সেখান থেকে বাড়ে না। ফ্যাট খাই, সেখান থেকে বাড়ে না। তাহলে পড়ে রইল কি? ম্যাক্রোনিউট্রিয়েন্টস এর মধ্যে পড়ে রইল একমাত্র কার্বোহাইড্রেট খাই। যে ভাত, রুটি, বিভিন্ন রকম যে খাচ্ছি, লুচি, পরোটা, ময়দার জিনিস, ডাল যেগুলো খাচ্ছি, এইখান থেকে রয়েছে কার্বোহাইড্রেট। প্রত্যেকটা খাবারের মধ্যেই কার্বোহাইড্রেট আছে। এইবার ধরুন আপনি সারাদিনে যা যা খাচ্ছেন, একজন যেসব মানুষরা দৈহিক পরিশ্রম করেন তাদের সারাদিনে 2200 ক্যালোরির দরকার হয়। যেসব মানুষরা কম পরিশ্রম করেন তাদের, ছেলেদের কথা বলছি, 1800 ক্যালোরির দরকার হয়। তাহলে এই 1800 ক্যালোরির মধ্যে আপনি সকাল থেকে রাত্রি পর্যন্ত হিসেব করুন কার্বোহাইড্রেট, দেখবেন আপনার 1800 ক্যালোরির মধ্যে 70-90% কার্বোহাইড্রেট রয়েছে। কারণ আপনি ডাল খাচ্ছেন, তার মধ্যেও কার্বোহাইড্রেট আছে। আপনি ভাত রুটি তো খাচ্ছেন, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে। লুচি পরোটা খাচ্ছেন, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে। সকালবেলা উঠে চা দিয়ে বিস্কুট খেলেন, তার মধ্যে কার্বোহাইড্রেট আছে, কারণ সেখানে ময়দা আছে, কার্বোহাইড্রেট আছে। সুগার ফ্রি বিস্কুট বলে যেগুলো বাজারে বিক্রি হয়, সুগার ফ্রি বিস্কুট বলে কিছু হয় না, তাতে চিনিটা মেশানো হয়। তাতে কি এসে গেল? প্রচুর পরিমাণে ময়দা ছাড়া বিস্কুট তৈরি হয়। কিছু বিস্কুট হয়, সেগুলো নিয়েও বলে দেবো। তাহলে সারা দিনে যা খাচ্ছেন তার 70-90% কার্বোহাইড্রেট। একজন মানুষের শরীর ম্যাক্সিমাম নিতে পারে 50-60% কার্বোহাইড্রেট সারা পৃথিবীর নিয়ম, আমরা সেটা জানি না। এই কার্বোহাইড্রেট নিয়ে একটুখানি বলি যে আমাদের এই যে ভাত রুটি, হ্যাঁ, খ্রিস্টপূর্ব 5000 থেকে 7000 যতটুকু খবর পাওয়া যায়, দেখা যায় তখনও ছিল ভাত রুটি। কিন্তু আমি বলেছিলাম 1635 সাল থেকে ফার্স্ট ডায়াবেটিসকে মানে মেডিকেল ডিকশনারিতে জায়গা পায়। কিন্তু এই 1675 খ্রিস্টাব্দ, এই 1600 খ্রিস্টাব্দ থেকে সারা পৃথিবীতে ধীরে ধীরে কার্বোহাইড্রেটকে মেইন ফুড হিসেবে ইনটেক করা শুরু হয়। এটাও ঘটনা। কার্বোহাইড্রেট আছে বহুদিন আগে থেকে, কিন্তু কেন না, যখন থেকে জনসংখ্যা বাড়তে শুরু করেছে, কার্বোহাইড্রেটের দাম কম, খুব সস্তায় পেট ভরানো যায়, গরিব মানুষের খাবার, ধীরে 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 সারা পৃথিবীতে তৈরি হয়ে গেছে কি কার্বোহাইড্রেট জাতীয় খাবার প্রচুর পরিমাণে ইনটেক করা। সেখান থেকে বিভিন্ন ভ্যারিয়েশন তৈরি হয়েছে কার্বোহাইড্রেটের খাবারের। আস্তে আস্তে কার্বোহাইড্রেট শরীরে ওভারলোড হচ্ছে, ধীরে ধীরে ডায়াবেটিস তৈরি হচ্ছে। আমেরিকার মতন দেশের 30.3% মানুষ ডায়াবেটিক, ভারতবর্ষে 46% মানুষ ডায়াবেটিক। সারা পৃথিবীতে ভারতবর্ষ দ্বিতীয় স্থানে, পুলক বলে গেল। তার আগে রয়েছে চায়না। প্রচুর মানুষ ডায়াবেটিক, কারণ প্রত্যেকটা দেশই কার্বোহাইড্রেট মেইন ফুড হিসেবে ইনটেক করে। যে যে খাবারগুলো খায় সেগুলো সবই কার্বোহাইড্রেট। এবার তাহলে বলে দিলাম যে কার্বোহাইড্রেট আমাদের শরীর কতটা নিতে পারে, ম্যাক্সিমাম 50-60%। আমাদের আপনি 1800 ক্যালোরি যদি ইনটেক করেন, তার 50-60% ম্যাক্সিমাম আপনার শরীর কার্বোহাইড্রেট নিতে পারে। তার বেশি হলেই ধীরে 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 কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স তৈরি হবে। হয়তো ব্লাড সুগার হবে না, কিন্তু অন্যান্য যে ডিজিজ গুলো বললাম তার কোনো না কোনো একটা আপনার তৈরি হবে। তাহলে আসল যে সমস্যা কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স, সেইটাকে কি করে কমাবো, সেই জায়গায় আসে। সব থেকে ভালো হয় কার্বোহাইড্রেট যদি 50%-এর নিচে থাকে
সারাদিনে আপনি যদি 1800 থেকে 2200 ক্যালোরি ইনটেক করেন, তাহলে তার মধ্যে যদি 500 ক্যালোরি ম্যাক্সিমাম কার্বোহাইড্রেট থাকে, তাহলে আপনি সুস্থ হবেন। এবং এই জায়গা থেকে ডায়াবেটিস রিভার্সাল শুরু হলো। পুরোটা শুনুন, কাজে অনেকটাই আরো অনেক কিছু জানতে পারবেন। দুটো শব্দ পরিষ্কারভাবে মনে রাখতে হবে। একটা হচ্ছে আপনি যে ফুড, গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড। খুব সহজ, কোনো ডায়েটিশিয়ানের কাছে যেতে হবে না, কারণ কেউ আপনাকে প্রপার হয়তো প্রপার রাস্তা নাও দেখাতে পারেন, বা সেখানেও অনেক বেশি টাকা পয়সার খরচা। একজন ডায়েটিশিয়ানের ভিজিটি হচ্ছে 1400 থেকে 2000 টাকা। নিজেই নিজেরটা করে নিতে পারেন, ভীষণ সহজ। আপনি সারাদিন যে যে জিনিসগুলো খান, ইনটেক করেন, তার গ্লাইসেমিক লোড দেখুন, মানে তার মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে। আপনাকে বলেছি যে আপনাকে 500-র মধ্যে মেপে রাখতে হবে, আটকে রাখতে হবে কার্বোহাইড্রেটকে। ডায়াবেটিস রিভার্সাল ডায়াবেটিক পেশেন্টও করতে পারেন, সুস্থ মানুষও করতে পারেন। সুস্থ মানুষ যদি করেন, আপনাকে ওই যে ডিজিজ গুলোর কথা বললাম একটাও হবে না। আর ডায়াবেটিক পেশেন্ট ধীরে ধীরে ডায়াবেটিস রিভার্স হবে, টাইপ 2 ডায়াবেটিস রিভার্স হবে যদি কার্বোহাইড্রেটকে নামিয়ে আনতে পারেন। ওই যে রিসার্চের কথাগুলো বলছিলাম, যে ইউরোপিয়ান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন, ইন্টারন্যাশনাল ডায়াবেটিক ফেডারেশন, এরা প্রত্যেকটাই রিসার্চ করে যেটা পেয়েছে যে একমাত্র পারে লো কার্ব, আপনার যদি লো কার্ব ইনটেক করতে পারি এবং লো ক্যালোরি ফুড যদি ইনটেক করতে পারি, তাহলেই ধীরে ধীরে ফ্যাট সেল ভাঙতে শুরু করবে শরীরের মধ্যে। আরো কিছু জায়গা আছে, সেগুলো পরে বলবো। ফ্যাট সেল ধীরে ধীরে যত ভাঙতে শুরু করবে, তত বেশি কার্বোহাইড্রেট, ইনসুলিন রেজিস্ট্যান্স যেটা আমার সেলগুলো হয়ে আছে, সেগুলো কমতে শুরু করবে। ইনসুলিন গ্লুকোজকে নিয়ে সেলের মধ্যে পৌঁছতে পারবে, সেখানে গিয়ে বার্ন হবে। ধীরে ধীরে ডায়াবেটিস রিভার্স হচ্ছে, বা অন্যান্য অনেক ডিজিজ রিভার্স হচ্ছে। আসল তাহলে খলনায়ক হচ্ছে কার্বোহাইড্রেট। যতদিন যাচ্ছে কার্বোহাইড্রেট সব ফুডের মধ্যেই আছে। অনেকের একটা মিথ আছে, ওই যে বলেছিলাম যে ব্রো সায়েন্সের একটা ব্যাপার, যে না কার্বোহাইড্রেট না খেলে তো শরীরে শক্তি থাকবে। হ্যাঁ, অবশ্যই দরকার কার্বোহাইড্রেট, কিন্তু সেটা আমি যদি 1800 ক্যালোরি ইনটেক করি, তাহলে ম্যাক্সিমাম 500 ক্যালোরি পর্যন্ত তার মধ্যে থাকতে পারে, কার্বোহাইড্রেট থাকতে পারে, এটাই যথেষ্ট। তা অতটাও দরকার হয় না, তার থেকে কম হলেও চলতে পারে। তাহলে গ্লাইসেমিক ইন্ডেক্স কাকে বলে? গ্লাইসেমিক লোড হচ্ছে, তো বললাম যে আপনার ফুডের মধ্যে কতটা কার্বোহাইড্রেট আছে, কত পার্সেন্টেজ কার্বোহাইড্রেট আছে। আর গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে আপনি যে ফুডটা ইনটেক করার 2 ঘন্টা পরে আপনার পিপি কতটা বাড়ছে। মেন দরকার হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। এইবার গ্লাইসেমিক ইন্ডেক্স হিসেবে ধরা হয় 100, ধরা হয় চিনিকে। চিনি হচ্ছে 100, 2 ঘন্টা পরে ও ম্যাক্সিমামটা বাড়িয়ে দেবে। এই মুহূর্তে আপনার যা যা শরীরের কন্ডিশন, সেই হিসেবে ও ম্যাক্সিমাম বাড়াবে। ভাত 90 to 95% গ্লাইসেমিক ইন্ডেক্স, 90 থেকে 95। অনেকে ডায়াবেটিস হলে ভাত না খেয়ে রুটি খায়, রুটির গ্লাইসেমিক ইন্ডেক্স 85। আপনি যে বিভিন্ন রকম ডাল ইনটেক করছেন, ডাল রুটি, ভারতবর্ষের বহু মানুষের খাদ্য হচ্ছে, কি গরিব কি বড় লোকের, চাপাটি রুটি। গ্লাইসেমিক ইন্ডেক্স ডালের 65 থেকে 72 ম্যাক্সিমাম ডালের, ছোলার ডালে শুধু একটু কম। আপনি বিভিন্ন রকম আনাজ খাচ্ছেন, যেগুলো আলু বা মাটির তলার বিভিন্ন বিট, গাজর, মূলো, যেসব আনাজগুলো, সেগুলোর গ্লাইসেমিক ইন্ডেক্স 65 এর ওপরে। আপনাকে নিতে হবে 50% নিচে গ্লাইসেমিক ইন্ডেক্স। যদি কমিয়ে আনতে পারেন, ফুড খুঁজুন। আপনি যে জিনিসগুলো, নিজের ফুড নিজে অ্যানালিসিস করুন। যে ফুডটা খেতে ইচ্ছে করছে, জাস্ট প্রত্যেকের হাতে অ্যান্ড্রয়েড মোবাইল আছে, গুগল খুলুন, সেখানে দিন ওই ফুডটাকে গ্লাইসেমিক ইন্ডেক্স, দেখে নিন। ভাত রুটির বদলে দুর্ধর্ষভাবে সারা পৃথিবীতে যেটা তৈরি হচ্ছে, ভারতবর্ষে যেটা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে ওটস। কিন্তু ওটস যেটা ভীষণ তাড়াতাড়ি রান্না করা যায়, সেই ওটসে কাজ হবে না, কারণ ওটস এর মেইন জায়গা হচ্ছে ফাইবার। ওটস এর গ্লাইসেমিক লোড হচ্ছে 40, গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে 35। একদম ভাতের মতন খেতে। আমি এই জায়গাটা প্রথম জেনেছিলাম অভিজিতের কাছ থেকে, ওটস এর যে জায়গাটা। স্টিল কাট ওটস, ওটস ব্র্যান্ড, এই দুটো গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ কম, 35।
শেষ পর্যন্ত শুনুন, আরো অনেক কিছু বলবো। গ্লাইসেমিক লোড অনেক জিনিসের অনেক বেশি হয়, কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স যদি সেটা কম হয় খাওয়া যায়। যেমন বলা হয় মিষ্টি ফল খেও না, আম ভীষণ ভাবে সুগার বাড়ায়, একদম ঠিক, ভুল কথা, আমে সুগার বাড়ে। আম যে সময় প্রচন্ড পেকে প্রচন্ড মিষ্টি, আমের গ্লাইসেমিক লোড প্রচুর বেশি কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স অনেক কম। তাই বললে আপনি যদি প্রচুর পরিমাণে একসঙ্গে দুটো আম খেয়ে ফেললেন, ভালো লেগেছে, তাহলে হবে না। 100 গ্রাম আম আপনি এভরি অল্টারনেটিভ ডে ইনটেক করুন। 100 গ্রাম কলা, কলা তো প্রচুর কার্বোহাইড্রেট কিন্তু গ্লাইসেমিক ইন্ডেক্স কম, গ্লাইসেমিক লোড বেশি। কলা প্রতি দিন ইনটেক করুন আপনি, দেখুন সুগার ধীরে ধীরে সুগার বাড়বে না। জিটিটি বলতে যেটা বোঝানো হয় যে আপনার যে গ্লুকোজ টলারেন্স বলতে যেটাকে বোঝানো হয়, বাড়িতে যাদের ডায়াবেটিস আছে তাদের প্রত্যেকেরই বাড়িতে ছুটছুটিয়ে দেখে নেওয়া যায়। গ্লুকোজ টলারেন্স টেস্টটা দেখুন কতখানি বাড়ছে আপনার। এই প্রত্যেকটা খাবার, নিজের খাবার নিজে ঠিক করুন। ভাত রুটির বদলে ওটসের আটাও পাওয়া যায়, যাদের লুচি পরোটা রুটি খেতে ইচ্ছে করছে খান না। মাছ মাংসর সব তরি তরকারি খান, সবজি পাতি, আনাজ নয়, আলু বা মাটির তলার জিনিসগুলোকে যতখানি সম্ভব অ্যাভয়েড করুন, কারণ ওদের গ্লাইসেমিক ইন্ডেক্স ভীষণ হাই, খুব তাড়াতাড়ি বাড়িয়ে দেয়। গ্লাইসেমিক লোডও হাই, গ্লাইসেমিক ইন্ডেক্সও হাই, তাহলে দরকার গ্লাইসেমিক ইন্ডেক্স কমিয়ে দেওয়া। বিস্কুট, আপনি যদি নেট নেট ঘাটেন, ইউটিউব গুগল ঘাটেন, তাহলে ওটসের আটা পাবেন, কিনে নিন অ্যামাজন ফ্লিপকার্ট থেকে। বহু বড় বড় কোম্পানি আছে, ডাইভেক্সি বলে একটা কোম্পানি আছে, কিটো আছে। আমি এগুলোর নাম করছি এই জন্য যে আমরা যে কোম্পানির সঙ্গে আজকে যুক্ত তাদের এই জাতীয় ফুড নেই, কিন্তু ওই কোম্পানিগুলোর প্রত্যেকেরই সারা ওরা কি বলবো একটা ওদের মানে কাজের মধ্যে রয়েছে যে কি করে ডায়াবেটিসকে কন্ট্রোল করা যায়। এইবার ওদের বিভিন্ন রকম জিনিস আপনি ইনটেক করতে পারেন। ওদের যে বিস্কুট গুলো না, সেখানে এ নেই, আটা নেই, ময়দা নেই, এরকম বিভিন্ন কোম্পানি আছে, আমার মনে পড়লো হঠাৎ বলে একটা দুটো কোম্পানির নাম বলে ফেললাম। তাহলে এতক্ষণ আমি বললাম নিজের ফুড, নিজের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড মনে রাখুন। যে ফুডগুলো চুজ করবেন সেগুলোকে গ্লাইসেমিক লোড কম হলে ভালো হয়। গ্লাইসেমিক ইন্ডেক্স 40-এর নিচে খুঁজে বার করুন আপনার যেসব ফুডগুলো ভালো লাগে। যথেষ্ট মাছ মাংস খান, ডিম খান, সবকিছু খান, বিভিন্ন রকম শাকসবজি তরকারি তৈরি করে খান, আর যা যা ভালো লাগে খান। ডালটাকে অ্যাভয়েড করুন, ছোলার ডাল খেতে পারেন, ডালটা যতখানি কম পাওয়া যায়, বাদ বাকি সব ইনটেক করুন। কার্বোহাইড্রেট, আপনার শরীর থেকে কার্বোহাইড্রেট কমছে, ইনসুলিন রেজিস্ট্যান্স কমছে, এবং শুধুমাত্র ডায়াবেটিস না, ডায়াবেটিস ছাড়া আরো যে ডিজিজ গুলো এগুলো প্রত্যেকটা কমছে। আমি 3টে ডি নিয়ে কথা বলবো বলেছিলাম। ফার্স্ট ডি হয়ে গেল ডায়েট, সেকেন্ড ডি হচ্ছে ডিসিপ্লিন। রিভার্স করতে গেলে ডিসিপ্লিন অবশ্যই দরকার। ইনসুলিন রেজিস্ট্যান্স কমাতে গেলে সেকেন্ড যে প্রসেস, সেকেন্ড যে জায়গাটা, সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই আপনাকে আসতে হবে যে রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস এর মধ্যে। তার মধ্যে খুব সহজ, ডায়াবেটিক পেশেন্টদের কেন এটা আরো অনেক রকম এক্সারসাইজ হয় বলা যায় সেগুলো, কিন্তু ডায়াবেটিক পেশেন্ট যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের এমনিতেই যেহেতু সেলের মধ্যে গ্লুকোজ যাচ্ছে না, সেটা বার্ন হয়ে এনার্জিতে ট্রান্সফার হচ্ছে না, সুতরাং এক্সারসাইজ করতে ইচ্ছে করে না, যার রেজাল্ট হচ্ছে আপনি প্রচুর করতে পারেন না। এই জন্য ডিসিপ্লিনের মধ্যে আনছি, হ্যাঁ করতে হবে। 30 থেকে 45 মিনিট রেগুলার হাঁটা, আপনি যতটা জোরে হাঁটতে পারেন সেইটুকু, ফার্স্ট এটা দিয়ে শুরু করুন। তার মধ্যে অন্তত 15 মিনিট হোক অ্যান্টি গ্র্যাভিটি ওয়াক, মানে সিঁড়ি দিয়ে উঠুন, বাড়িতে যে বাড়িতে আছেন তার একতলা থেকে ছাদে উঠুন, একতলা থেকে দোতলায় উঠুন, আবার নামুন, আবার দোতলায় উঠুন, আবার নামুন, আবার দোতলায় উঠুন, আবার নামুন। 45 মিনিট যেটা হাঁটবেন, 30 মিনিট এমনি হাঁটুন, 15 মিনিট অ্যান্টি গ্র্যাভিটি এক্সারসাইজ করুন। যত অ্যান্টি গ্র্যাভিটি এক্সারসাইজ করবেন, আপনার সেল, প্যানক্রিয়াসের বিটা সেলগুলোকে মেসেজ পাঠাবে যে আমার এনার্জি দরকার, তুমি ইনসুলিন তৈরি করো, পাঠাও আমাকে, প্রডিউস করো আমাকে, এবং সঙ্গে সঙ্গে সে নিজে আরো বেশি অ্যাবজর্ব করতে শুরু করবে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভেঙে যাচ্ছে। সেকেন্ড জিনিস, ডিসিপ্লিনের আরেকটা জায়গা কি, আরেকটা জায়গা, অনেক সময় এক্সারসাইজ করতে ইচ্ছে করে না, আজকে আপনি শুনলেন এক্সাইটেড হয়ে গিয়ে শুরু করলেন, ডায়াবেটিস রিভার্সের জায়গার জন্য কিন্তু ডিসিপ্লিন ভীষণ দরকার, কিন্তু 5 দিন পরে আর করতে ইচ্ছে করলো না।
প্রোকাস্টিনেশন চেপে ধরলো, গড়িমসি। প্রোকাস্টিনেশনকে ওভারকাম করার সব থেকে সহজ রাস্তা হচ্ছে, সকালবেলা ঘুম থেকে উঠেছেন, আপনার আজকে আর কিছুতেই হাঁটতে ইচ্ছে করছে না, শুরু করে দিন। প্রোকাস্টিনেশনকে ভাঙার একটাই রাস্তা, শুরু করে দিন, দেখুন আপনি ঠিক কমপ্লিট করে ফেলবেন। ওই একটা কয়েক সেকেন্ডের মেন্টাল স্ট্রেন, চলো আমি শুরু করব, চলো আমি এটা করব। হ্যাঁ, ডায়াবেটিক পেশেন্টদের এটা সমস্যা, কারণ এনার্জি কম থাকে তাদের শুরু, কিন্তু শুরুটা করে দিন। বেশি দিন নয়, যে কোনো কাজ বলা হয় 19 দিন এক নাগাড়ে করলে সেটা অভ্যেসে চলে আসবে, আর 19 দিনের মধ্যে আপনার ডায়াবেটিস একদম কন্ট্রোলে চলে আসবে। আর ওটা কি কি, লুকিয়ে চুরিয়ে মিষ্টি খেয়ে ফেলা চলবে না। আপনি রিভার্সাল প্রসেসের মধ্যে দিয়ে যখন যেতে শুরু করবেন, এটা যদি আপনার কাল থেকে শুরু হয়, বা আপনি আপনারা যাদেরকে বলবেন, যে শুনছেন যারা, যদি শুরু হয় তাদেরকে বলুন যে লুকিয়ে চুরিয়ে মিষ্টি খাওয়া চলবে না। বাড়ির লোক মিষ্টি খেতে দেয় না, বাইরে দোকানে গিয়ে মিষ্টি খেয়ে আসে। অবশ্যই মিষ্টি খান না। প্রচুর বড় বড় কোম্পানি আছে অনলাইনে পাওয়া যায়, যেখানে এতটুকু কার্ব নেই, এতটুকু মিষ্টি নেই, একই রকম হট গোলাপ জাম, বিভিন্ন রকম সন্দেশ, অসাধারণ খেতে। অনলাইনে আনান, খান, যখনই খেতে ফ্রিজে রেখে দিন, যখন খেতে ইচ্ছে করবে একটা দুটো করে খান না, এতটুকু সুগার বাড়বে না। বিভিন্ন রকম বিস্কুট, সকালবেলা বিস্কুট না হলে চা খাওয়া যায় না, ওই জন্য সুগার ফ্রি বিস্কুট কিনে নিয়ে আসি। বহু রকম দারুণ দারুণ বিস্কুট পাওয়া যায়, যে বিস্কুটটাই কিনবেন, অনেকেই লিখে রাখে সুগার ফ্রি। যে বিস্কুটটা আপনার দেখে অনলাইনে পছন্দ হবে বা আপনাকে দোকানদার বলবে, সেই বিস্কুটের নামটা নিয়ে এসে গুগলে ফেলুন। প্রত্যেকটা প্রোডাক্টের গ্লাইসেমিক ইন্ডেক্স এবং গ্লাইসেমিক লোড লেখা থাকে, আপনি গুগলে ফেলুন, সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এটা খাবেন কিনা নিজে ডিসিশন নিয়ে। তাহলে এখানে গেল খাবারের জায়গাটা। 3 নম্বর আসি ডায়েটারি সাপ্লিমেন্টস। ডায়েটারি সাপ্লিমেন্টস এর কেন দরকার? এবার আমি বলেছিলাম 3 নম্বর ডি বলবো। ডায়েটারি সাপ্লিমেন্টস কেন দরকার? ডায়েটারি সাপ্লিমেন্টস অবশ্যই দরকার। সাপ্লিমেন্টস কি কাজ করে? আপনাকে রেস্টোর ফ্রম সিক টু হেলথ, আপনাকে আবার সুস্বাস্থ্যে প্রতিস্থাপন করে। আপনার যে রোগটা আজকে হয়েছে, ডায়াবেটিস বলুন বা অন্যান্য যে সব তার সঙ্গে রিলেটেড হ্যাজার্ড যেগুলো, সেগুলো কি বলেছি, আপনি ডাক্তারবাবুর কাছে যাবার অন্তত 20 বছর আগে থেকে শুরু হয়েছিল। পুরো আপনার শরীর অত্যাধিক কার্বোহাইড্রেট নিতে 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 কি হয়েছে, মেটাবলিক ডিসঅর্ডার তৈরি হয়ে গেছে। শরীর কার্বোহাইড্রেট সহ্য করতে পারছে না। ধরুন কোনো মানুষের দুধ সহ্য হচ্ছে না, কিন্তু দিনে তিনি 3 বার 5 লিটার করে দুধ খাচ্ছেন, কি হবে? কিছুদিন পরে গ্যাস্ট্রিক আলসার তৈরি হবে, তারপর আরো ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে, শেষ পর্যন্ত স্টমাক ক্যান্সার তৈরি হবে এবং তিনি মারা যাবেন। এখানেও কার্বোহাইড্রেট সহ্য হচ্ছে না, কিন্তু দিনের পর দিন কার্বোহাইড্রেট। এইখানে আসে ডায়েটারি সাপ্লিমেন্ট। ডায়েটারি সাপ্লিমেন্টস অবশ্যই নিউক্লিয়েটেড সাপ্লিমেন্ট। 1 নম্বর প্রোটিন, প্রোটিন পাউডার, প্ল্যান্ট প্রোটিন। কেন দরকার? প্রোটিন পারে ফ্যাট সেলকে ভাঙতে। আসল রোগ তো ইনসুলিন রেজিস্ট্যান্স, তাহলে ইনসুলিন রেজিস্ট্যান্সকে যদি ভাঙতে হয়, তাহলে ওখানে যে ফ্যাটের লেয়ার গুলো রয়েছে সেগুলোকে ভাঙতে হবে। প্রথম দরকার প্রোটিন। তাহলে অন্তত 15 থেকে 20 গ্রাম, ডায়াবেটিক পেশেন্টের 25 গ্রাম হলেও ভালো হয়, কারণ যত বেশি প্রোটিন আপনি ইনটেক করবেন আপনার ফ্যাট সেল ভাঙবে। আর কম ক্যালোরি, আপনাকে আপনার খিদে কম পাবে, কম ক্যালোরি আপনি ইনটেক করছেন। আর যদি বা ইনটেক করছেন, আপনি সেখান থেকে কার্বোহাইড্রেট বেশ কিছুটা বাদ দিয়ে দিচ্ছেন, আপনি 500-র মধ্যে নিয়ে আসছেন, আপনার 50%-এর মধ্যে নিয়ে আসছেন। আপনি যা খান সারাদিনে তার 50%-এর বেশি কার্বোহাইড্রেট নয়, সেখান থেকে যদি আরো খানিকটা কমিয়ে দিতে পারেন, পূরণ করবে তো প্রোটিন, প্রোটিন পাউডার। আপনি সুস্থ, যত দিন যাবে আপনি এনার্জেটিক হয়ে উঠবেন। প্রোটিন কেন? প্রোটিন খাবার পরে বিভিন্ন কারণ আছে প্রোটিন খাবার কারণে কেন মানুষ এনার্জেটিক হয়ে ওঠে। তার একটা বড় কারণ যে ওই ইনসুলিন রেজিস্ট্যান্সের ওখানে ফ্যাট গুলোকে ভাঙতে থাকে, ইনসুলিনকে গ্লুকোজকে নিয়ে আবার সেলের মধ্যে যায়, সেখানে বার্ন হয়, এনার্জি তৈরি হয়। মানুষ ওই যে বলে প্রোটিন খেলে সঙ্গে সঙ্গে এনার্জি। 1 নম্বর দরকার প্রোটিন পাউডার, খেতেই হবে যদি ডায়াবেটিস রিভার্স করতে হয়। 2 নম্বর নিউট্রিলাইট ডেইলি। কেন নিউট্রিলাইট ডেইলি? রিসার্চের আমি কি বলেছিলাম, ডায়াবেটিস আপনার শরীরে প্যানক্রিয়াসের বিটা সেল গুলো ইনঅ্যাক্টিভ হয়ে আছে। কতদিন ধরে ইনঅ্যাক্টিভ হয়েছে? গত 20 বছর 25 বছর ধরে আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে গেছে প্যানক্রিয়াসের বিটা সেল গুলো। রিসার্চের ফলে দেখা গেছে নিউট্রিলাইট ডেইলির মধ্যে 13টা ভিটামিন, 11টা মিনারেলস আছে। সেই মিনারেলস এর মধ্যে রয়েছে জিঙ্ক, কপার, ক্রোমিয়াম, সেলেনিয়াম। এরা পারে
প্যানক্রিয়াসের বিটা সেলকে আবার ধীরে ধীরে অ্যাক্টিভ করে তুলে কোয়ালিটি ইনসুলিন সেখান থেকে আবার তৈরি হচ্ছে। সিটাগ্লিপটিন মেডিসিন খেতে হবে না, স্টিমুলেট করতে হবে না প্যানক্রিয়াসকে, নিউক্লিয়াইড ডেইলি সেই কাজটা করবে, খেতেই হবে যদি রিভার্স আপনাকে করতে হয়। 3 নম্বর জায়গা, 3 নম্বর মেডিসিন ওমেগা 3 পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। তার এখানে কাজটা কি? মেন কাজ এখানে সে এটাকে একটুখানি পাতলা করছে, ব্লাডটাকে একটু পাতলা করে দিচ্ছে। ব্লাডটাকে যদি পাতলা করে দেয়, ব্লাড যে জায়গা দিয়ে ইনসুলিনটা রেজিস্ট্যান্স হয়ে রয়েছে, ফ্যাটের লেয়ার রয়েছে, রক্তটা যদি গাঢ় থাকে সেখান দিয়ে এন্ট্রি নিতে পারছে না। কিন্তু রক্তটাকে যদি পাতলা করে দেওয়া হয় তাহলে সেই ইনসুলিন এবং গ্লুকোজকে ক্যারি করে সেলের মধ্যে নিয়ে চলে যাচ্ছে। তাহলে 3 নম্বর ওমেগা 3 একটা করে দিনে 2 বার অবশ্যই ইনটেক করতে হবে। ওমেগা 3 আরো অনেক কাজ আছে। ডায়াবেটিক কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স থেকে যে যে বিভিন্ন ডিজিজ গুলো বললাম তার প্রত্যেকটাতে ওমেগা 3 কাজ আছে। ওমেগা 3 কে বলা হয় 106টা ডিজিজের এগেইনস্টে প্রতিরোধ গড়ে তোলে। তার মেন কারণ কিন্তু ওই জায়গাটা, কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের জায়গায় ও কাজ করে যাচ্ছে। কি হার্ট অ্যাটাক রুখছে, কি রিউমাটয়েড আর্থারাইটিসে কাজ করছে, কি পলিসিস্টিক ওভারিতে কাজ করছে, কি ফ্যাটি লিভারে কাজ করছে, কি কিডনির প্রবলেমে, কি রেটিনার প্রবলেমে, সব জায়গায় ওমেগা 3 কাজ করে যাচ্ছে। তার মেন কারণটা হচ্ছে কিন্তু এইটা। তাহলে ওমেগা 3 আমার ইনটেক করতেই হবে। 4 নম্বর জায়গা ফাইবার। ফুডেতে যদি প্রচুর পরিমাণে ফাইবার থাকে বা আপনার পাকস্থলীতে যদি প্রচুর পরিমাণে ফাইবার থাকে, তাহলে আপনি যদি কোনো সময় গ্লাইসেমিক লোড একটু বেশি আপনার খাবারের মধ্যে রয়েছে বা গ্লাইসেমিক ইন্ডেক্স জাতীয় খাবার আপনি একটু বেশি কোনোদিন লোভ করে খেয়ে ফেলেছেন, আমাদের ফাইবার যদি থাকে আপনার পেটের মধ্যে বা খাবারের পরে যদি আপনি 1 চামচ ফাইবার খেয়েছেন, তাহলে কখনোই গ্লাইসেমিক ইন্ডেক্সটাকেও বাড়তে দেবে না। ওর গ্লাইসেমিক ইন্ডেক্স আপনার গ্লুকোজ টলারেন্স টেস্ট করলে ও কখনোই দেখা যাবে না 2 ঘন্টার মধ্যে ম্যাক্সিমাম বাড়িয়ে দিয়েছে। আপনি হয়তো গ্লাইসেমিক ইন্ডেক্স একটু বেশি ওলা খাবার আপনি খেয়ে ফেলেছেন। তাহলে 4 নম্বর বললাম কি, আমাদের নিউট্রিলাইট ফাইবার খেতেই হবে। যেগুলো আমি বলছি, আপনি যদি রিভার্স করতে চান, ডায়াবেটিসকে যদি রিভার্স করতে চান বা ওই যে বড় বড় ডিজিজ গুলোর কথা বললাম ওদের এগেইনস্টে যদি প্রতিরোধ গড়ে তুলতে চান, এই 4 সাপ্লিমেন্ট গুলো খেতেই হবে। 5 নম্বর জায়গায় আসি, মেন সাপ্লিমেন্ট আর একটা আমাদের মধুনাশিনী বলে একটা সাপ্লিমেন্ট রয়েছে। আপনি যখন ডায়াবেটিস রিভার্স করবেন মনে রাখুন মধুনাশিনীটির কথা। আর আমি বেশিক্ষণ সময় নেবো না, 5 মিনিটের মধ্যে কমপ্লিট করবো। যে মধুনাশিনীর মেন জায়গা হচ্ছে ও সুগারকে বাড়তে দেয় না, সুগার লেভেলটাকে বাড়তে দেয় না, গ্লুকোজ টলারেন্স টেস্ট করলে দেখা যাবে বাড়তে দেয় না। ওর মধ্যে আরো যে দুটো রয়েছে, যে টক এবং সুর। এই টকের কাজটা হচ্ছে যে দারুচিনি মেনলি কাজটা হচ্ছে ও কি ফ্যাট সেল ভাঙে, ফ্যাট সেল রোগা হওয়ার জন্য দারুচিনি। আসল কিন্তু ওই যে লেয়ার তৈরি হয়ে আছে, ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে আছে আপনার শরীরে, সেলগুলোর উপরে ফ্যাটের লেয়ার তৈরি হয়ে আছে, ওইটাকে ভেঙে দেবে। আমার হাতে বেশ কিছু পেশেন্ট আছে, আমি এর আগে হয় আমাদের টিমের অথবা এমনি অভিজিৎদার যখন প্রোগ্রাম হয় সেরকম জায়গায় বোধহয় বলেছিলাম। হ্যাঁ, আমি এর আগে যখন অভিজিৎদার ডায়াবেটিস নিয়ে কথা বলেছিলেন তখনই বলেছিলাম যে আমার সামনে এরকম কিছু, আমার সঙ্গে এরকম কিছু পেশেন্ট রয়েছে যারা গত 1 থেকে 1.5 বছর, প্রায় বছর খানেক হয়ে গেল কোন রকম মেডিসিন ইনটেক করে না, শুধুমাত্র এই 5টা সাপ্লিমেন্টস এর উপর রয়েছে। HbA1c যেটা এখন লেটেস্ট টেস্ট হয়, গত 3 মাসের আপনার ডায়াবেটিসের রেশিওটাকে জানতে পারা যাবে, পার্সেন্টেজ জানতে পারা যাবে যে অ্যাভারেজ কি ছিল। তার কিন্তু 5.7 উইদাউট মেডিসিন। যখন ডায়াবেটিস ধরা পড়েছিল তার তখন ডায়াবেটিস ধরা পড়েছিল 458, সেখান থেকে উইদাউট মেডিসিন মানুষটা কিন্তু 1 বছর হয়ে গেল, তার কোন রকম নেই, কোন রকম তার বাড়েনি। গত 3 দিন 4 দিন আগেও তার মেয়ে এসে প্রেসক্রিপশন করে নিয়ে গেল যে আবারও সমস্ত কিছু টেস্ট করবে, তো সেগুলো লিখে দিলাম, কিন্তু এখনো পর্যন্ত টেস্টের রিপোর্ট গুলো পাইনি। আমার ওনার যা সিমটমস অবশ্যই সেটা ওই 5.7 5.8 আছে, মানে 6 এর নিচে আছে HbA1c। ডায়াবেটিস রিভার্সাল সম্ভব। আরো বেশ কিছু পেশেন্টের ক্ষেত্রে আমি অসাধারণ কিছু কাজ দেখাতে পেতে শুরু করেছি এই জায়গা নিয়ে। এইভাবে কাজ করে এই সাপ্লিমেন্টস, এই প্রসেস গুলো, ফুড হ্যাবিট চেঞ্জ করে দেওয়া এবং ডিসিপ্লিন, 3D নিয়ে আমি বললাম। এইবার আসছি, যখন আপনি আজ থেকে শুরু করছেন ডায়াবেটিস রিভার্সালের প্রসেস বা আপনার বাড়ির ফ্যামিলির মানুষ শুরু করছেন, কিভাবে বুঝতে পারবেন পুরো ব্যাপারটা,
আমি 7টা স্টেপ বলবো, কিন্তু 3D ফলো করতে হবে। বহু রকম ভবিষ্যতের বহু রকম ফিজিক্যাল হ্যাজার্ড থেকে বেঁচে যাবেন। একজন ডায়াবেটিক পেশেন্ট যদি 80 বছর বাঁচেন, তার রোজগারের প্রায় 25 to 30% খরচ হয়ে যায় ওই 80 বছর পর্যন্ত বেঁচে থাকার জন্য, মেডিসিন, ডাক্তার এবং বিভিন্ন ফিজিক্যাল হ্যাজার্ডের জন্য। সেই টাকাটা কিন্তু আপনার বেঁচে যাবে। লাইফটা ভীষণ সুন্দর হবে, না মরে বেঁচে থাকা নয়, যদি ডায়াবেটিসকে রিভার্স করতে পারেন, কারণ এটা সম্ভব। আর আমরা আরো অনেকটা এগিয়ে কারণ অন্য মানুষদের থেকে, কারণ আমাদের হাতে ডায়েটারি সাপ্লিমেন্টস রয়েছে। যে সময়টা আপনি ধীরে ধীরে রিভার্সের দিকে যাচ্ছেন, আপনার শরীরের দায়িত্ব, আপনি মেডিসিন থেকে বেরোচ্ছেন, আপনার শরীরের দায়িত্ব নিয়ে নিচ্ছে নিউট্রিশনাল সাপ্লিমেন্টস গুলো। বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স, পৃথিবীর সেরা অস্ত্র আমাদের হাতে রয়েছে। এই জায়গাগুলো নিয়ে মানুষের সঙ্গে কথা বলুন, যারা এমনি মানুষ রয়েছেন কথা বলুন। আপনাদের যে প্ল্যাটিনামের থ্রুতে আজকে আপনারা এখানে এন্ট্রিতে এসছেন, বা যে যিনি আপনাকে আজকে এখানে ইনভাইট করেছেন, তার সঙ্গে কথা বলুন, তিনি আপনাকে রাস্তা দেখাবেন। বা অভিজিৎ সাগরিকাদির সঙ্গে কথা বলুন, ওনারা আপনাকে রাস্তা দেখাবে। আপনার আপলাইন লিডারের সঙ্গে কথা বলুন, উনি আপনাকে রাস্তা দেখাবেন যে কিভাবে আপনি রিভার্সের দিকে যাবেন। ফার্স্ট স্টেপ আপনি শুরু করেছেন, আমি বলেছি ফুড হ্যাবিট চেঞ্জ করার, আর ডিসিপ্লিন এবং ডায়েটারি সাপ্লিমেন্ট যদি করতে শুরু করেন, আজ থেকে 14 দিন পরে যে স্টেজ আসবে, ফার্স্ট স্টেজে আপনার কমতে, ফার্স্ট স্টেজে আপনার ব্লাড সুগার আস্তে আস্তে রিডিউস হচ্ছে, কমছে। ভাত রুটি যদি বন্ধ করে ওটসের দিকে যেতে পারেন এবং ফুড হ্যাবিট যেভাবে চেঞ্জ করতে বললাম যদি করতে পারেন, নর্মালে চলে আসবে, নর্মালে চলে আসবে পুরো, ধীরে ধীরে কমতে শুরু করবে। কিন্তু মেডিসিন সেম, মেডিসিন চলছে বা ইনসুলিন চলছে। 14 দিন পরে, আজ থেকে 1.5 মাস পরে স্টেজ 2 শুরু হবে। আপনি ওইগুলো ফলো করে যাচ্ছেন, 3D ফলো করে যাচ্ছেন। 1.5 মাস পরে স্টেজ 2 শুরু হবে। স্টেজ 2 তে কি হবে? সুগার রিডিউস হচ্ছে 1.5 মাস পরে, ডায়াবেটিস রিডিউস হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আপনার ইনসুলিন এবং মেডিসিন আপনার ডক্টর কমাচ্ছেন। ইনসুলিন যদি নেন, নিজেই কম নিতে শুরু করবেন, কারণ সেই সময় বেশি নিলে আপনার সুগার ফল করার একটা টেন্ডেন্সি থাকবে। বা আপনি ডাক্তারের সঙ্গে কথা বলবেন, ধীরে ধীরে তিনি কমাচ্ছেন, মেডিসিন পাওয়ার কমাচ্ছেন। 1.5 মাস পরে টাইপ সেকেন্ড স্টেজ। থার্ড স্টেজ 3 মাস পর আজ থেকে। থার্ড স্টেজে কি যাবে? আপনার সুগার কমে এসছে, HbA1c 6 এর বেশি আছে, কিন্তু হয়তো প্রথমে থাকতো HbA1c 8, 8.5, 9, সেখান থেকে 6 থেকে 7 এর মধ্যে চলে এসছে HbA1c। আপনার মেডিসিন ধীরে ধীরে কমছে বা ইনসুলিন কমছে, আপনার সুগার লেভেলও কমছে। HbA1c মানে 3 মাসের যে রেশিওটা করা হয়, যে আপনার হিমোগ্লোবিনের গায়ে যে ছবিটা এঁকে দিয়ে যায় সুগার, সেই ছবিটা HbA1c বলা হয়। এখনকার লেটেস্ট টেস্ট এটা দেখা যাচ্ছে 6 এর আশপাশে এসে গেছে, স্টেজ 3। এরপরে আসছে স্টেজ 4। স্টেজ 4 কত? স্টেজ 4 আসছে আপনার, না স্টেজ 3 পর স্টেজ 4, আরো 4-5 মাস পরেই আপনার স্টেজ 4 আসছে, যেখানে HbA1c 6 এর নিচে এলো, মেডিসিন আরো কমছে। এই আপনার স্টেজ 4, 6 এর নিচে চলে এলো HbA1c, মানে আপনি একজন সুস্থ মানুষ, মেডিসিন কিন্তু ধীরে ধীরে কমছে বা বন্ধ হবার মুখে। এই জায়গাটা থেকে কিছু মানুষ মানে বাবা আমি তো দারুণ একদম সুস্থ হয়ে গেছি, আবার এদিক ওদিক সবকিছু খেতে শুরু করে, আবার সবকিছু কন্ট্রোলের বাইরে চলে যায়। ব্যাস শুরু হয় কি, আবার স্টেজ 3 তে পৌঁছে গেলাম, ব্যাক করলাম, আবার দেখা গেল যে HbA1c 6 এর ওপরে চলে গেছে, আবার কন্ট্রোল, নিজেকে ওই 3D আবার ফলো করা, আবার ধীরে ধীরে নামতে আবার 6 এর নিচে চলে এলেন। আপনি গিয়ে পৌঁছলেন স্টেজ 5-এ। আজ থেকে 6 থেকে 9 মাস পরে আপনি স্টেজ 5-এ এন্ট্রি নিলেন, যেখান থেকে আসছে কি HbA1c 5.7 এ নেমে এসছে, আপনার মেডিসিন স্টপ হয়ে গেছে, আপনি কিছু মিষ্টি টিষ্টি মাঝে মাঝে খাচ্ছেন, খাবার পরে
আপনার গ্লুকোজ টলারেন্স টেস্ট করছেন হাতে সুইচ ফুটিয়ে গ্লুকোমিটারে, আপনার পিপি বাড়ছে কিন্তু 140 টপকাচ্ছে না, স্টেজ 5, আজ থেকে 6 থেকে 9 মাস পরে। মানে শরীর আপনার লোড নিতে শুরু করেছে, ইনসুলিন রেজিস্ট্যান্স ভেঙে গেছে, শরীরের যে প্রোটেকশন ছিল, সেলের মধ্যে ঢুকছিল না ইনসুলিন এবং গ্লুকোজ, সেটা ভেঙে গেছে, কন্ট্রোলে আসছে। আপনার শরীর রেস্টোর ফ্রম সিক টু হেলথ, আপনার সঙ্গে কে রয়েছে, নিউক্লাইটের মতন সাপ্লিমেন্টস গুলো সঙ্গে রয়েছে, সে পুরো লোড নিচ্ছে। আপনি আজ থেকে 18 বছর 20 বছর বয়সে যতটা সুস্থ জায়গায় ছিলেন, ধীরে ধীরে সেদিকে ফিরছেন, ব্যাক করছেন, ডায়াবেটিস রিভার্স হচ্ছে। স্টেজ 6, আপনার HbA1c 5.7, মেডিসিন সব বন্ধ, ধীরে ধীরে অন্য যে হ্যাজার্ড গুলো ছিল, ব্লাড প্রেসারের ওষুধ আপনার ডাক্তার বন্ধ করে দিয়েছে, ইটস পসিবল, ব্লাড প্রেসারের ওষুধ ডাক্তার বন্ধ করে দিয়েছে, থাইরয়েডের মেডিসিন আপনার হাউস ফিজিশিয়ান বন্ধ করে দিয়েছেন, কোলেস্টেরল ট্রাইগ্লিসাইডের জন্য আপনি যে হয়তো রোজাবেলটিন বা এই জাতীয় কোনো মেডিসিন ইনটেক করতেন, আপনার ডক্টর বলেছেন আপনাকে আর দরকার নেই আপনার এইগুলো। স্টেজ 6 এ আপনি পৌঁছেছেন। আপনার ডায়াবেটিসের জন্য ক্রিয়েটিনিন বেড়ে উঠেছিল, 3 পর্যন্ত পৌঁছে গেছিল, সেখান থেকেও আপনার কমে এসছে, কন্ট্রোলে আসছে। রেটিনোপ্যাথি, চোখের বেশ কিছু রেটিনা খারাপ হয়েছিল, আপনি কম দেখতে শুরু করেছিলেন, প্রবলেম হচ্ছিল, চোখের সামনে একটা কালো পর্দা ভাসতো, আপনার মনের মধ্যে ডিপ্রেশন থাকতো, সেগুলো কন্ট্রোল হচ্ছে, রিভার্স। আজ থেকে প্রায় 1 বছর পরে কথা বলছি, কিন্তু এই প্রসেস ফলো করেছেন 3D, ডায়েট, ডিসিপ্লিন এবং ডায়েটারি সাপ্লিমেন্ট আপনি ফলো করে যাচ্ছেন। লাস্ট এলো কি আজ থেকে 1.5 বছর থেকে 2 বছর পরে এলো স্টেজ 7 এন্ড লাস্ট স্টেজ, যেখানে আপনি একজন কমপ্লিট সুস্থ মানুষ, আপনার শরীরে এক্সেস ফ্যাট নেই, আপনি এক্সারসাইজ না করলেও চলছে মাঝে সাঝে, হ্যাঁ সুস্থ থাকার জন্য রেগুলার এক্সারসাইজ করা দরকার, কিন্তু তারপরেও মাঝে সাঝে এক্সারসাইজ করছেন না, খাচ্ছেন যেটা ভালো লাগছে সেটা খাচ্ছেন, হ্যাঁ বয়স হিসেবে অবশ্যই খাওয়া উচিত। কোনো দিন টেস্ট করার জন্য 7টা জিলিপি একসঙ্গে খেলেন, 7টা জিলিপি, জিলিপিতে বলা হয় সব থেকে বেশি গ্লুকোজ টলারেন্স টেস্ট করলে সব থেকে বেশি বাড়ে, কারণ ওখানে দুটো জিনিস রয়েছে, চিনির রস এবং ময়দা, এই দুটোর জন্য যে দুটোর গ্লাইসেমিক ইন্ডেক্স প্রচন্ড হাই। আপনি 7টা জিলিপি একসঙ্গে পরপর খেয়েছেন, কিন্তু আপনার গ্লুকোজ লেভেল 120 উপরে ওঠেনি, পিপি 2 ঘন্টা পরে মেপেছেন 120 উপরে ওঠেনি। আপনি একজন কমপ্লিট সুস্থ ম্যান, কমপ্লিট সুস্থ মানুষ, ডায়াবেটিস রিভার্স হলো, ইটস পসিবল। সারা পৃথিবীতে গত 4 বছর 5 বছরের মধ্যে দেখা গেছে যবে থেকে ডায়াবেটিস রিভার্সাল নিয়ে কাজ হচ্ছে, হ্যাঁ হচ্ছে তো আরো অনেকদিন আগে থেকে, সারা পৃথিবীতেই দেখা গেছে বহু মানুষ ডায়াবেটিসকে রিভার্স করে ফেলেছেন। এবং এই জন্যই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের কথা যে আগামী 25 বছর পরে সারা পৃথিবীতে টাইপ 2 ডায়াবেটিস বলে কিছু থাকবে না, হ্যাঁ টাইপ 1 থাকবে, কিন্তু তারাও সেই টাইপ 1 ডায়াবেটিসও ভীষণভাবে কন্ট্রোলড হবে। তারা বিভিন্ন হ্যাজার্ড, টাইপ 1 ডায়াবেটিস যাতে তাদের লাইফ স্প্যান অনেকটা কম হয়, বিভিন্ন রকম হ্যাজার্ডে তারা কষ্ট পায় এবং বিভিন্ন রকম তাদের লাইফটাই অন্যরকম হয়ে যায়, তারাও অনেক সুস্থ জীবন 70 80 90 বছর বয়স পর্যন্ত বেঁচে থাকতে পারে। এটাই হচ্ছে ডায়াবেটিস রিভার্সাল, যে জায়গাটা আমার মাথায় প্রথম ঢুকিয়ে দিয়েছিলেন অভিজিৎ চক্রবর্তী, ওনার ডায়াবেটিসের থেকে ডায়াবেটিস রিভার্সালের যে জায়গা, সেটা নিয়ে বিভিন্ন ম্যাগাজিন, বিভিন্ন বই, গুগল সার্চ, ইউটিউব সার্চ করতে করতে গত কয়েক মাসে আজ দেখেছি যে ডায়াবেটিস রিভার্স করা সম্ভব। আজকে যতটুকু কথা বললাম এগুলো যদি ফলো করে কিছু সংখ্যক মানুষ, বা আপনাদের বাড়িতে যাদের ডায়াবেটিক পেশেন্ট রয়েছেন তাদের, বা আপনার আশপাশে যেসব ডায়াবেটিক মানুষ রয়েছেন তাদের কয়েকজনও সুস্থ হন, তাহলেও আজকে আমার এই এতক্ষণ কথা বলাটা সার্থক হবে। থ্যাংক ইউ, ভীষণ ভালো লাগলো আজকে সন্ধ্যেবেলাটা এই কথাগুলো বলতে পেরে, আপনাদের সঙ্গে কাটাতে পেরে। তো এরপরে যেটা কথা ছিল, পুলক বলেছিল যে কিছুক্ষণ আমরা প্রশ্ন উত্তর নিয়ে কথা বলবো, আপনাদের যদি কারোর কোনো রকম প্রশ্ন থাকে। এই প্রশ্নের জায়গাগুলো কৃষ্ণেন্দু রয়েছেন আমাদের সঙ্গে, কৃষ্ণেন্দু উনি দেখবেন যে ও যে প্রশ্ন যদি আপনারা কেউ লেখেন, ইউটিউবেও লিখতে পারেন,
জুমেতে যারা রয়েছেন তারা লিখতে পারেন। কৃষ্ণেন্দু সেই প্রশ্নগুলো আমাকে করবেন, করে আমি সেগুলোর আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করব। যদি কারোর আরো কিছু জানার থাকে তাহলে আপনারা নির্দ্বিধায় প্রশ্ন করতে পারেন, আমি কিছুক্ষণ প্রশ্নের উত্তর দেব। আছে কারোর? কৃষ্ণেন্দু তুমি আছো বা কারোর কোন রকম প্রশ্ন আছি কি দাদা, আছে? এখন তো কেউ কোশ্চেন করেনি। আমি ইউটিউব এবং দুটোই ফলো করছি। ফাইন। যদি কারোর কোন রকম প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। যে তিনটে কথা বললাম, ডায়েট, ডিসিপ্লিন এবং ডায়েটারি সাপ্লিমেন্টস, এই তিনটের ওপরে যদি কারোর কোনো রকম থাকে দাদা তাহলে। একজন কোশ্চেন করেছেন অলরেডি, সীমা ভট্টাচার্য, লো প্রেসার থাকলে কি ওমেগা 3 খেতে পারে? লো প্রেশার থাকলে ওমেগা 3 না দিতে পারলেই ভালো হয়। সেক্ষেত্রে ওমেগা 3 ছাড়া অন্যগুলো যেগুলো বললাম সেগুলো আপনি ব্যবহার করুন না। ফাউন্ডেশন প্রোডাক্ট নিউক্লিক ডেইলি ব্যবহার করুন, প্রোটিন পাউডার ব্যবহার করুন। ওমেগা 3 এই মুহূর্তে দরকার নেই, কারণ ওমেগা 3 প্রেশারটাকে আরেকটু লো করে দেয়। ওকে। বাদ বাকিগুলো দিন। তারপরে যদি নিউক্লিক ডেইলি এবং ওমেগা 3 দিতে শুরু করেন এবং যদি লেডি হন তাহলে সঙ্গে অবশ্যই চেরি আয়রন দেবেন। এই তিনটে দিলে লো প্রেশার কোনো রোগ নয়, খুব তাড়াতাড়ি প্রেশার আবার নর্মাল জায়গায় চলে আসবে। তারপরে ওমেগা 3 দিন না। ওমেগা 3 তো ফাউন্ডেশন প্রোডাক্ট, নট এ মেডিসিন। বাট সারা পৃথিবীতে সব থেকে বেশি বিক্রি হওয়া সাপ্লিমেন্ট হচ্ছে ওমেগা 3। 106টা ডিজিজের এগেইনস্টে প্রতিরোধ করে তোলে। আমরা যখন আমাদের অ্যাম্বের যে এলওএস ট্রিপ গুলোতে বিদেশে বহু দেশে গেছি, যখন সেখানে দেখেছি যে ওমেগা 3 এইরকম বড় বড়, আমাদের তো এরকম নিউক্লিয়েটার ওই 60টা থাকে। আর অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে দেখেছি যে এরকম বড় বড় কন্টেনার, কোথাও 1000, কোথাও 2000, কোথাও 5000 পিল আছে অন্যান্য কোম্পানি। তবে আমাদের কোয়ালিটিটা কারণ নেই। ইপিএ আর ডিএইচ এর টোটাল কম্বিনেশন করে এএলএ, এই যে পুরো কম্বিনেশন, এটা কিন্তু আর অন্য কোনো কোম্পানি নেই। কারণ ইপিএ আছে তো ডিএইচ এ নেই, কারণ ডিএইচ আছে তো ইপিএ। এএলএ কম্পিট করতে পারে। সেই জন্য বেস্ট অফ নেচার, বেস্ট অফ সায়েন্স হচ্ছে। থ্যাংক ইউ। আর যদি কারোর কোনো প্রশ্ন হ্যাঁ থাকে। দাদা, সুদীপ্তা দে ইউটিউব থেকে ই করছেন, মানে কোশ্চেন করেছেন, ডায়াবেটিস এর জন্য কখন ফাইবার খেতে হবে? ডায়াবেটিসের জন্য ফাইবার মেইন দরকার। আমি মেইন যে দুটো ফুড ইনটেক করছি সেইখানে, লাঞ্চ এবং ডিনার, এই দুটো মেইন ফুড আমি ইনটেক করছি। এইগুলো থেকেই পিপি অনেক বেশি বাড়ে। তাহলে এই দুটোর পরে যদি 1 স্কুপ নর্মাল জলে, যতটুকু জল আমি ইনটেক করি ততটুকু জলে 1 চামচ গুলে নেবো, ওর কোনো স্বাদগন্ধ নেই। লাঞ্চের পরে খেয়ে নিলাম। হ্যাঁ, যারা অফিস যাচ্ছি বা বাইরে যাচ্ছি সেটাতে একটুখানি জল আমরা খাই, তার সঙ্গে গুলে খেয়ে নিলাম, সঙ্গে জল রইলো, একটু পরে আবার একটুখানি গন্তব্যে পৌঁছে খেয়ে নেবো। রাত্রে খাওয়া দাওয়ার পরে 1 চামচ, সুগার বাড়বেই না। একদম। দাদা আরেকটা কোশ্চেন ইউটিউব থেকে এসছে, সেটা হচ্ছে পম্পা ঘোষ করেছেন, জেনেটিক প্রবলেমে কি ডায়াবেটিক্স হবার চান্স বেশি হয়, সেখানে প্রিকশন কি নেব? জেনেটিক প্রবলেম বলতে কি প্রবলেম আছে জেনেটিক? মানে হয়তো উনি বলছেন যে পূর্বপুরুষ থেকে অনেকের, মানে ধরুন বাবার সুগার রয়েছে, তারপরে পূর্বপুরুষে যদি ডায়াবেটিস থাকে তাহলে ডায়াবেটিস হবার চান্স, যদি বাবা বা মায়ের মধ্যে কোনো একজনের থাকে তাহলে আপনার হবার চান্স 30%। যদি বাবা এবং মায়ের দুজনের ডায়াবেটিস থাকে তাহলে আপনার ডায়াবেটিস হবার চান্স 70%। ভীষণ ভাবে প্রিকশন নেওয়া দরকার। ফ্যাট যাতে শরীরে তৈরি না হয়, লো কার্ব ডায়েট এবং এক্সারসাইজ, এই দুটো, এবং ডায়েটারি সাপ্লিমেন্টস এখন থেকে, মানে ফাউন্ডেশন প্রোডাক্ট ভীষণ ভাবে দরকার। যদি আপনার হেরিডিতে ডায়াবেটিস থাকে, বাবা বা মা কারুর একজনের বা দুজনের, ফ্যাট কিছুতেই হতে দেবো না। আপনার কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স কোন জায়গায় যাচ্ছে, একটা কথা হঠাৎ মনে পড়লো বলে দিই। বেলি ফ্যাট বলেছিলাম, পেটের ফ্যাট বাড়ছে। কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের কোন জায়গায়? কোনো না কোনো ওই যে ডিজিজ গুলোর মধ্যে একটা না একটা আপনার হতেই পারে। যতক্ষণ আপনার ইমিউনিটি আছে, আর হয়তো হয়নি, আপনার বয়স হয়তো 50-55, আপনি ভাবছেন যে আমার তো ফ্যাট রয়েছে, কই সেরকম তো বড় কোনো প্রবলেম নেই। হ্যাঁ, ঠিক আছে, এই মুহূর্তে আপনার ইমিউনিটি ঠিক আছে, সেই জন্য শরীর লড়ে যাচ্ছে ইমিউনিটি দিয়ে, রোগ প্রতিরোধ ক্ষমতা দিয়ে। সব চিরকাল তো থাকবে না, কোনো একটা সময়
60 বছরের বয়সের পর থেকে তো কমতে শুরু করবে, মেয়েদের 50 বছর বয়সের পরে, ছেলেদের 60 বছর বয়সের পরে। তখন যেটা তৈরি হতেই পারে, ওই ডিজিজ গুলোর মধ্যে কোনো একটা না একটা তৈরি হতেই পারে। সুতরাং এখন থেকে রেজিস্ট্যান্স এখন থেকে তৈরি হওয়া দরকার, যাতে না এটা তৈরি হয়। আপনার শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স যাতে না তৈরি হয়, লো কার্ব ইনটেক করতে শুরু করুন অবশ্যই। এ করুন। আচ্ছা, বেলি ফ্যাট নিয়ে যে কথাটা বলছিলাম, পেটের যদি মাপ নিই, তাহলে সেটা যদি আমার হাইটের অর্ধেকের বেশি হয়, তাহলে আপনার বেলি ফ্যাটটা যে জায়গাটায় রয়েছে সেটা কিন্তু আপনার কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্সের দিকে অনেকখানি এগিয়ে গেছে আপনার শরীর। আপনার হাইটের অর্ধেকের নিচে যদি থাকে, না আপনার হাইট 5 ফুট, এটা যদি 2.5 ফুট হয়, আমি বোঝানোর জন্য বলছি, 2.5 ফুটের ওপর হলে আপনি প্রবলেমের মধ্যে রয়েছেন। 2.5 ফুটের কাছাকাছি, কম কাছাকাছি, আপনি কিন্তু রয়েছেন প্রবলেমের দিকে এগোচ্ছেন। যত কম থাকবে তত ভালো জায়গায় আপনি, আপনার শরীরে ফ্যাট কম। এটা একটা সাধারণ অ্যাভারেজ বললাম আমি। আর কেউ কোন রকম? হ্যাঁ দাদা, লালটু দাস কোশ্চেন করেছেন যে ডায়াবেটিস পেশেন্টের জন্য আপনি যেটা বললেন যে প্রোটিন একটা খুব বড় মানে বড় ভূমিকা পালন করে, কিন্তু কারো যদি ইউরিক অ্যাসিড থাকে সেক্ষেত্রে প্রোটিন পাউডার কি নেওয়া যাবে? ইউরিক অ্যাসিড প্রচন্ড হাই যদি না হয়, তাহলে প্ল্যান্ট প্রোটিন নেওয়া যায়। ইউরিক অ্যাসিডের ক্ষেত্রে ক্ষতি করে অ্যানিমেল প্রোটিন, মেনলি অ্যানিমেল প্রোটিন এ করে। বাট কোনো মানুষ দিনের পর দিন ইউরিক অ্যাসিড হয়েছে এবং তিনি তখনকার মতন অ্যালোপ্যাথিক দিয়ে থামিয়েছেন, আবার কিছুটা কমে যাবার পর ছেড়ে দিয়েছিলেন, আবার বেড়েছে। এরকম করতে 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 শরীরে একদম ভীষণ ভাবে বিচ্ছিরি কন্ডিশন তৈরি হয়ে গেছে। সেক্ষেত্রে প্রোটিন তখন দেওয়া যাবে না। তাহলে তখন তাকে কার্বোহাইড্রেট প্রচন্ড ভাবে কমিয়ে দিতে হবে তার খাবারের সঙ্গে, ফ্যাট প্রচন্ড ভাবে কমিয়ে দিতে হবে তার খাবার থেকে। এবং সেটাও কাজ হবে তখন। প্রোটিন পাউডার নিতে পারছেন না, কিন্তু কার্বোহাইড্রেট ভীষণ ভাবে 30%-এ চলে এসছে। ক্যালোরি মানে কি বলবো, যেখানে ভাজা ভুজি বা রেড মিট, ডিম, ডিমের কুসুম, এই জায়গাগুলো কমিয়ে দেওয়া হয়েছে। ফ্যাটকে অন্য রকম ভাবে ভাঙতে হবে, তাতে তার ইউরিক অ্যাসিডও কমবে, দারুণ ম্যাজিক তৈরি হবে। বলেছি না আমি 3টে ডি নিয়ে কথা বলেছি, হয় ডায়েট, ডায়েটারি সাপ্লিমেন্ট, অথবা ডিসিপ্লিন, ম্যাজিক তৈরি হবে। থ্যাংক ইউ দাদা। আরেকটা কোশ্চেন আছে দাদা, সুব্রদীপ দত্ত করছেন, মানে এজ 30 এন্ড আপ হয়ে গেছে, ডায়াবেটিস নেই আর লেভেলও নেই, তাহলে প্রিকশন হিসাবে কি মধুনাসিনটা নেওয়া যাবে? মধুনাশিনী নেওয়ার খুব একটা দরকার নেই যদি না এক্সেস ফ্যাট থাকে, কিন্তু আমি বাকিগুলো নেওয়া যেতে পারে। 30 বছর বয়স হয়ে গেছে, ফাউন্ডেশনটা দরকার মধুনাশিনীর থেকেও অনেক বেশি প্রয়োজন। প্রোটিন, এক্স্যাক্টলি, নিউক্লিয়াইড, ডেলি ওমেগা 3। একদম মধুনাশিনীকে অ্যাজ এ মেডিসিন ব্যবহার করাটাই ভালো যাদের ডায়াবেটিস হয়েছে তাদের, কারণ মধুনাশিনীর মেইন ইনগ্রেডিয়েন্ট হচ্ছে জিপনেমা সিলভাস্টা বলে একটা গুল্ম, মানে গাছ। সে কিন্তু সুগার লেভেলটাকে কমায়, ব্লাডের মধ্যে যে গ্লুকোজটা ঘুরছে সেলেতে পৌঁছতে পারছে না, সেটাকে কমিয়ে দিচ্ছে, সেটাকে কেটে দিচ্ছে, নষ্ট করে দিচ্ছে। সুতরাং ওটাকে সুস্থ মানুষের খুব একটা নেবার দরকার নেই। আমার যদি ফ্যাট কমাতে হয়, অবশ্যই এক্সারসাইজ কিছু করি, তার সঙ্গে প্রোটিন ইনটেক করি, নিউক্লিয়াইড ডেলি ইনটেক করি, ওমেগা ইনটেক করি, ফাউন্ডেশন প্রোডাক্ট। আগামী দিনে ওটা আপনার চারিদিকে একটা বর্ম তৈরি করবে, বহু ঠিক। রোগের হাত থেকে আপনি বেঁচে যাবেন আগামী দিনে। ইউরিক অ্যাসিড থাকলে কি সামুদ্রিক মাছ খাওয়া যাবে? শান্তনু ভট্টাচার্য। ইউরিক অ্যাসিড থাকলে খেতে পারেন, তাতে কিছু এসে যায় না, যদি আপনার সেরকম মেজর কোনো প্রবলেম যদি না তৈরি হয়। আপনি কি কোনোদিন খেয়ে দেখেছেন যে সামুদ্রিক মাছ? আমি খেতে পারেন সামুদ্রিক মাছ। সামুদ্রিক মাছটা ভালো, বেশি পছন্দ করি, কিন্তু অনেকে বলে সামুদ্রিক মাছ খেলে নাকি ইউরিক না অ্যাসিডটা না বাড়ে। না না না, সেরকম কোনো ব্যাপার নেই, বরং সামুদ্রিক মাছে ওমেগা 3 কিছুটা হলেও বেশি থাকে, ইপিএ আচ্ছা, ডিএইচএ কিছুটা হলেও বেশি থাকে, বরং সেটা আহ মানে ক্ষতির থেকে লাভ আপনার বেশি করবে। এ আচ্ছা, দেখতেই পারেন আপনি। থ্যাংক ইউ। দাদা, অভিনব বিশ্বাস কোশ্চেন করেছেন, ভিটামিন ডি কি সবাই খেতে পারে? হাই প্রেসার বা সুগার থাকলে কি কোনো অসুবিধা হবে? কোনো অসুবিধা নেই, বরং খাওয়া দরকার। এক্স্যাক্টলি। প্রেশার এবং সুগারের সঙ্গে পাশাপাশি যেটা প্রচন্ড ভাবে থাকে ডায়াবেটিক পেশেন্টের এবং এটা হচ্ছে ডিপ্রেশন এবং আরো বহু কিছু হ্যাজার্ড, ফিজিক্যাল হ্যাজার্ড।
ভিটামিন ডি সেখানে ম্যাজিকের কাজ করে, ডিপ্রেশনকে কমিয়ে দেয় এবং আরো বিভিন্ন জায়গায় কাজ করে। ডায়াবেটিস থেকে, ওই কার্বোহাইড্রেট রেজিস্ট্যান্স থেকে, ইনসুলিন রেজিস্ট্যান্স থেকে যে জায়গাটা তৈরি হয়ে আছে সেখান থেকে তো বিভিন্ন ডিজিজ তৈরি করে, হাড়ের বিভিন্ন রকম রোগ তৈরি করছে, সুগার লেভেলকেও বাড়াচ্ছে। ডায়াবেটিসকে কন্ট্রোল করার জন্য ভিটামিন ডি ভীষণভাবে প্রয়োজন। প্রত্যেক দিন একটা করে অবশ্যই দরকার ভিটামিন ডি প্রত্যেকটা মানুষের। ওকে স্যার, ডি চক্রবর্তী আরেকটা কোশ্চেন করেছেন, সেটা হচ্ছে ওমেগা 3 সাথে কোনো ডায়াবেটিক মেডিসিনের যেমন গ্লিপটাইন, গ্লিমিরাপ্রাইড এক্সেট্রা কন্ট্রাডিকশন আছে? কোনো রকম নেই। সাপ্লিমেন্টস এর সঙ্গে, যে সাপ্লিমেন্টস গুলোর কথা বললাম, এর সঙ্গে কোন রকম অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক কোনো মেডিসিনের কোনো রকম সম্পর্কও নেই, কোনো শত্রুতাও নেই। অনেকে বলেন যে কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড এর মেডিসিনের সঙ্গে, যারা রক্ত পাতলা করে যেসব মেডিসিন গুলো, সেই সব মেডিসিনের সঙ্গে ওমেগা 3 থাকলে নাক মুখ দিয়ে রক্ত বেরিয়ে আসতে পারে। না, ভুল কথা। মেডিসিনের কাজ করছে, হ্যাঁ, রক্তটাকে পাতলা করছে, একটু হড়হড়ে করছে, রক্তটাকে একটুখানি পাতলা করে রাখে। সাপ্লিমেন্ট যদি সেখানে গিয়ে আপনার শরীরে বেশি হয়ে যায়, সাপ্লিমেন্টস এর অজস্র কাজ, ওমেগা 3 অজস্র কাজ, তারপরেও গিয়ে যদি আপনার শরীরে একটু বেশি হয়ে যায়, ওটা ন্যাচারাল, ওমেগা 3 ন্যাচারাল, শরীর সেটাকে ব্যালেন্স করে থ্রু স্টুল ইউরিন বার করে দেবে, কোথাও কোনো ভয় নেই। বরং ওমেগা 3 আপনার বহু রকম হেল্প করবে। ভবিষ্যতে আপনি হয়তো অ্যালোপ্যাথিক মেডিসিন গুলো থেকে বেরিয়েও আসতে পারেন, এই হেল্পটা আপনাকে করবে। সুতরাং ইমিডিয়েট স্টার্ট করুন ওমেগা 3, এবং তার সঙ্গে অবশ্যই ডায়েটের যে জায়গাটা বললাম এবং ডিসিপ্লিনের যে জায়গাটা বললাম সেটাও ফলো করুন। একদম। দাদা রিনা ভট্টাচার্য উনি একটা কোশ্চেন করেছেন, ওএ পেশেন্টের অস্টিওপোরোসিসও আছে, তাকে ক্যালম্যাকডি প্লাস ওমেগা 3 গ্লুকোসামাইন দিয়েছি, আর কি দেব? কি কি বলো, আর একবার শুনলাম না। ওএ পেশেন্ট উনি লিখেছেন, ওএ পেশেন্টের অস্টিওপোরোসিসও আছে, তাকে ক্যালম্যাকডি প্লাস ওমেগা 3 গ্লুকোসামাইন দিয়েছি, আর কি দেব? ভিটামিন ডি, প্রোটিন পাউডার। মেন তো অস্টিওপোরোসিসকে কমাবে প্রোটিন এবং ভিটামিন ডি যেমন ভাবে দরকার, কারণ ওমেগা, হ্যাঁ ওনার সুগারও আছে। হ্যাঁ, সুগার নিয়ে তো এতক্ষণ ধরে বললাম। হ্যাঁ ওনার সুগারও আছে। হ্যাঁ ঠিক আছে, প্রোটিনও দেবো আর ডিটাও দেবো তাহলে। হ্যাঁ ওকে, আমি তো ওকে, বললাম। ঠিক ঠিক আছে, থ্যাংক ইউ। সীমা ভট্টাচার্য কোশ্চেন করেছেন, মায়ের যদি থাকে এজ 48, সীমা ভট্টাচার্য একটা কোশ্চেন করেছেন, মায়ের যদি থাকে এজ 48 যদি হয়, এখনো সুগার আসেনি, তাহলে কি মধুনাশিনী খেতে হবে? এটা তো রিপিট করেছেন অলরেডি আপনি কোশ্চেন। না, যার নেই ডায়াবেটিস তাকে এটা দিন। 48 বছর বয়সে অবশ্যই একজন মায়ের কি কি সাপ্লিমেন্টস ইনটেক করা দরকার? ফাউন্ডেশন মাস্ট, নিউক্লিয়েট ডেইলি, প্রোটিন পাউডার, ওমেগা 3 মাস্ট। প্লাস এই বয়সে মায়েদের শরীরে যেহেতু একটা ম্যাসিভ চেঞ্জ আসে, সুতরাং অবশ্যই আমাদের চেরি আয়রন যদি 11-র নিচে থাকে তাহলে অবশ্যই দিনে 2টো, 11-র বেশি থাকলে দিনে 1টা করে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে ক্যালসিয়াম, ক্যালম্যাক ডি ভীষণভাবে দরকার, 1টা করে দিনে 2বার, কারণ তার শরীর থেকে যেহেতু ইস্ট্রোজেন হরমোন তৈরি হওয়া বন্ধ হয়ে গেছে, হাড় থেকেও ভীষণ তাড়াতাড়ি তার কমছে, ক্যালসিয়াম কমছে, বন্ডিং কমছে তার ক্যালসিয়ামের। সুতরাং ক্যালম্যাক ডি সঙ্গে ভিটামিন ডি দিতে পারলে আরো ভালো। বলছি যে স্যার, আমার ওয়াইফ প্রচন্ড গ্যাস অম্বলে ভোগে, তো একটুখানি খাওয়া দাওয়া নিয়ম বা একটু গ্যাপ হয়ে গেলে প্রচন্ড গ্যাস অম্বলে ভোগে, তো কি খেলে মোটামুটি একটু সুস্থ থাকা যাবে? এটা গ্যাস অম্বলের জন্য মেইন যেটা সাপ্লিমেন্ট, সিস্টেম যদি রেগুলার ক্লিয়ার হয় তাহলে গ্যাস অম্বলের 90% এমনি চলে যায়। 2 নম্বর, আপনি পুরোটা শুনেছেন কিনা জানি না, হাইপার অ্যাসিডিটি তো একটা বড় কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্স। তাহলে আমার সাপ্লিমেন্ট দরকার, প্রথম হচ্ছে ফাইবার, সিস্টেমটাকে ক্লিয়ার করার ক্ষেত্রে ফাইবার সব থেকে ভালো হয়। মেইন যে দুটো ফুড, মেনলি ধরুন যে সময়টা উনি ভাত খাচ্ছেন, ভাত খাওয়ার পরে 1 গ্লাস জলে 1 স্কুপ, ওই যে গ্রিন রঙের যে স্কুপটা দেয়, প্লাস ভোরবেলা একদম খালি পেটে ঈষদুষ্ণ গরম জলে
1 গ্লাস উষ্ণ গরম জলে 1 চামচ ফাইবার গুলে একদম খালি পেটে ইনটেক করা। ধীরে ধীরে 2-3 দিনের মধ্যে থেকে একটা সিস্টেমে চলে আসবে, ওনার সিস্টেম ক্লিয়ার হবে। 1। 2 নম্বর হচ্ছে আমলকি, একটা করে, আমাদের আমলকি হরিতকি হিতকি যেটা আছে, একটা করে দিনে 2 বার। যদি গ্যাস অম্বল তার আরো চলতেই থাকে তাহলে সঙ্গে আমাদের মিল্ক থিসিল মানে লিভার হেলথ যেটা আছে সেটা একটা করে দিনে 2 বার, অন্তত 4 মাস দেওয়া। আর ফুড হ্যাবিটটাকে চেঞ্জ করে দিন, হাই ফাইবার জাতীয় খাবার ইনটেক করতে বলুন। গ্যাস অম্বল হচ্ছে মানে খাবারে ফুডের মধ্যে কম আছে, ফাইবার কম আছে। উনি সাধারণ সাধারণ যে আমি বলেছিলাম ভাতের পরিবর্তে স্টিল কাট ওটস, ওটস ব্যান, এইগুলো ইনটেক করতে, সিস্টেম ক্লিয়ার হবে, গ্যাস অম্বল চলে যাবেই। তার সঙ্গে সেডেন্টারি লাইফস্টাইল থেকে বেরিয়ে আসতে হবে। একদম বসে শুয়ে দাঁড়িয়ে থাকা, হয়তো বলবেন যে বাড়ির মধ্যে অনেকটাই ঘোরাঘুরি করি, কিন্তু সেখান থেকেও বেরিয়ে আসতে হবে। কিছুটা হাঁটা, কিছুটা এক্সারসাইজ করা, দেখুন একদম ম্যাজিক তৈরি হবে। শুনুন। থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। বলছি দাদা, ইউটিউব থেকে কৌশিকী ভট্টাচার্য উনি একটা কোশ্চেন করেছেন, হাই প্রেসারে একবার হার্ট অ্যাটাক হয়েছে আমার মায়ের, সেক্ষেত্রে কি ওমেগা 3 এবং ক্যালমেটডির রেগুলার পিডিওর সাথে খেতে পারবে? একদম, পিডিওতে তো ওমেগা 3 রয়েছে, আবার ওমেগা 3 মানে ক্যালমেটডি ইনক্লুড করেছেন উনি, মানে ক্যালমেটডি ক্যালম্যাগডি তো অবশ্যই দরকার, ওমেগা 3 ক্যালম্যাগডি অবশ্যই খেতে পারবেন। আরেকবার পড়ো কোশ্চেনটা। হাই প্রেসারে একবার হার্ট অ্যাটাক হয়েছে আমার মায়ের, সেক্ষেত্রে কি ওমেগা 3 ও ক্যালমেটডি রেগুলার পিডিওর সাথে খেতে পারবে? খেতে পারবে, কিন্তু পিডিওতে তো প্রোটিন ডেলি, ও মানে ওমেগা, ওমেগা, তাহলে রাইট। ওখানে একবার ওমেগা খাচ্ছে, তাহলে আবার ওমেগা কেন? ওমেগা 3 একটা করে দিনে 2 বার খাবার দরকার। এবার ক্যালম্যাগডি অবশ্যই দরকার ওনার, ঠিক, একদম। আর দেখে নেওয়া দরকার যে প্রেশার কোন জায়গায় আছে। হাই প্রেশার যদি থাকে, তাহলে প্রেশার যদি চলতেই থাকে সেক্ষেত্রে আমাকে অবশ্যই সঙ্গে আমাদের গার্লিক ট্যাবলেট, যদি কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড হাই কোনো একবার অ্যাটাক হয়েছে মানে কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড বেড়েছে, সেক্ষেত্রে আমাদের সিএইচ ব্যালেন্স ম্যাজিকের মতন কাজ করে। ওকে সবগুলো দাদা, তোমাদের আরেকটা কোশ্চেন রয়েছে, জাস্ট এসছে এখনই, মানে জুমেই এসছে, সৌরভ ভৌমিক করছেন, সেটা হচ্ছে পিসিওডি পেশেন্টের কোন কোন সাপ্লিমেন্ট খাবেন, মানে পিসিওডি পেশেন্টরা কোন কোন সাপ্লিমেন্ট খাবেন? একবার বলেছিলাম, আবারও বলি, মেইন জায়গা এখানে হচ্ছে যে হরমোনের কিছুটা প্রবলেম রয়েছে, পলিসিস্টিক ওভারির জায়গাগুলো, সুতরাং প্রোটিন পাউডার দরকার, ওমেগা 3 দরকার। এক্ষেত্রে অবশ্যই দেখা যায় যে ফিমেল অর্গানের বিভিন্ন রকম সমস্যা রয়েছে, হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কম রয়েছে, তাহলে চেরি আয়রন দরকার। চেরি আয়রন একটা করে দিনে 2 বার, অন্তত 15 গ্রাম করে প্রোটিন পাউডার, ওমেগা 3 একটা করে দিনে 2 বার, সঙ্গে নিউট্রিলাইট ডেইলি অবশ্যই দরকার ফাউন্ডেশন প্রোডাক্ট। এই 4টে দিয়ে শুরু করুন আগে। দেখুন হয়তো কিছুদিন পরে গুলো মুছে যেতেও পারে। আর ওই যে বলেছি কার্ব কমিয়ে দিন, কারণ ইনসুলিন রেজিস্ট্যান্স, পলিসিস্টিক ওভারি মেইন জায়গা ইনসুলিন রেজিস্ট্যান্স। আপনি যদি অ্যালোপ্যাথিক ডাক্তারের কাছে যান বা কোনো গাইনোর কাছে গেলে তিনি যে মেডিসিনটা দেবেন সেটা হচ্ছে ইস্ট্রোজেন হরমোন কেমিক্যাল কম্বিনেশনে 1। 2 নম্বর সঙ্গে অবশ্যই দেবেন মেটফরমিন, যেটা ডায়াবেটিক পেশেন্টকে দেয়া হয় ইনসুলিন রেজিস্ট্যান্সটাকে কমানোর জন্য, এটা দেবেন। ফ্যাটটাকে কিছু কোনোভাবে কমাতে বলুন। বেলি ফ্যাট অবশ্যই আছে, যেক্ষেত্রে পলিসিস্টিক ওভারি থাকে সেখানে বেলি ফ্যাট থাকে, বেলি ফ্যাটকে অবশ্যই কমাতে বলুন। আমি এতক্ষণ প্রথম থেকে আমার যদি প্রোগ্রামটা শুনে থাকেন তাহলে এই জায়গাগুলো আপনার ভীষণভাবে কাজে লাগবে। ফলো করুন না, ডায়াবেটিস নেই বলে যে ওইগুলো ফলো করবো না, 3D ফলো করবো না তা তো নয়। আমি তো বলে দিলাম যে পুরো সমস্ত যে যে ডিজিজ গুলোর নাম করেছি সব কটা থেকে বেরিয়ে আসা যাবে যদি 3D কে ফলো করা যায়। ওভার টু কৃষ্ণ। হ্যাঁ দাদা, শুভময় একটা ইউটিউবে অফ দ্য ট্র্যাক একটা কোশ্চেন করছেন, লিখেছে যে আর্থারাইটিস এর কি রিভার্সাল পসিবল মেইনটেনিং কার্বস? আর্থারাইটিস তো অনেকগুলো প্রসেস মানে বিভিন্ন রকমের আর্থারাইটিস। আর্থারাইটিস মানে তো বাত, কোন জাতীয় আর্থারাইটিস, তারপরেও না জেনে বলি হ্যাঁ সম্ভব।
আর্থারাইটিসের এগেনস্টে প্রতিরোধ করে তোলে ওমেগা 3। আমাদের প্রত্যেকটা আর্থারাইটিসে আমাদের শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয়, সেটা ওমেগা 6 এর বাই প্রোডাক্ট। মানে স্যাচুরেটেড ফ্যাট যদি অত্যাধিক খাই, স্যাচুরেটেড ফ্যাটের দরকার আছে শরীরে, কিন্তু যদি সেটা অনেক বেশি হয়ে যায় এবং পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি কম ইনটেক করা হয়, তাহলে শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিন বলে একটা জৈব রাসায়নিক পদার্থ তৈরি হয়। এবং আমি কি বলেছিলাম, আর্থারাইটিসের একটা বড় কারণ কিন্তু ইনসুলিন রেজিস্ট্যান্সের জায়গা। তাহলে ওমেগা 3 দরকার এখানে, অবশ্যই একটা করে দিনে 2 বার। 2 নম্বর জায়গা হচ্ছে আর্থারাইটিসের ক্ষেত্রে ক্যালসিয়াম, কারণ রোগটা হাড়ের, সুস্থ হাড়ের রোগ আক্রমণ করতে পারে না, তাহলে ক্যালম্যাক ডি একটা করে দিনে 2 বার। এই দুটো মেন দরকার, আমি জেনারেল আর্থারাইটিসের কথা বলছি। এবার বয়স যদি বেশি হয়, মেয়েদের ক্ষেত্রে যদি 35 বছর বেশি হয়, অবশ্যই সঙ্গে প্রোটিন পাউডার দরকার। ছেলেদের যদি 50 বছরের বেশি হয়, মানে আর্থারাইটিস হিসেবে অ্যাজ এ মেডিসিন কথাগুলো বলছি। সবাই প্রোটিন তো সবার খাওয়ার দরকার, কিন্তু 50 বছরের বেশি যদি ছেলেদের হয়ে যায়, অবশ্যই আর্থারাইটিসকে সারাতে গেলে প্রোটিন দরকার। প্ল্যান্ট প্রোটিন, অ্যানিমেল প্রোটিন হয়তো কম খেতে হবে, কিন্তু প্ল্যান্ট প্রোটিন ভীষণভাবে দরকার। ওভার টু কৃষ্ণ। হ্যাঁ দাদা, আর একটা কোশ্চেন এসছে, সেটা হচ্ছে নারায়ণ চন্দ্র দেবনাথ করেছেন, ক্যান আই টেক সোয়া প্রোটিন ইন থাইরয়েড? সোয়া প্রোটিন অবশ্যই, একদম। প্ল্যান্ট প্রোটিন আমাদের যেটা আছে, নির্দ্বিধায় নিশ্চিন্তে ইনটেক করতে পারেন, আপনার থাইরয়েড বাড়বে না। সবকিছু ওই জায়গাটায়, থাইরয়েডের যে জায়গাটায় যেখানে যেখানে প্রোটিন ইনটেক করতে বারণ করা হয়, সেগুলো মেনলি হচ্ছে অ্যানিম্যাল প্রোটিন। প্ল্যান্ট প্রোটিনে থাইরয়েড আপনার বাড়বে না, প্ল্যান্ট প্রোটিনে ইউরিক অ্যাসিড বাড়বে না, প্ল্যান্ট প্রোটিনে কিডনি প্রবলেম প্রায় 40 to 50% এগিয়ে গেছে। সেখানেও আপনার সেই প্রবলেমের পরেও আপনি প্রোটিন ইনটেক করতে, প্ল্যান্ট প্রোটিন, অল প্ল্যান্ট প্রোটিন পাউডার ইনটেক করতে পারেন। 50% এর বেশি হয়ে গেলে, যেখানে আপনাকে জল ভীষণভাবে কম খেতে বলা হচ্ছে, কিডনির বেশ কিছু সেল ড্যামেজ হয়ে গেছে, হয়তো ডায়ালিসিস করছেন, সেটা অবশ্যই আপনি যে ডক্টরকে দেখাচ্ছেন, মানে আমি কিডনির সমস্যার জন্য বলেছিলাম, সেক্ষেত্রে ওই ডক্টরকে জিজ্ঞেস করে তারপর ইনটেক করা দরকার। দাদা আমরা এবারে মনে হয় লাস্ট কোশ্চেন এটাই নেব, কারণ আর আমি দেখতেও পাচ্ছি না কোশ্চেন। অমর্ত্য চন্দ্র লিখেছেন, একটু আগে মায়ের জন্য যে সাপ্লিমেন্ট গুলোর কথা বললেন, সেগুলো সব কটাই আমার মা খান, কিন্তু প্রোটিন পাউডার খাই না, কারণ হজম হয় না, মিল্ক হজম হয় না, তাই এর জন্য কিছু করার আছে কি? এজ 58। মিল্ক হজম হয় না, মিল্কের সঙ্গে প্রোটিন পাউডারে তো প্রোটিন পাউডারে মিল্ক কোথায়? প্রোটিন পাউডারে মিল্ক নেই, মিল্কে থাকে ল্যাকটোজ। আমাদের প্রোটিন পাউডারে তো ল্যাকটোজ নেই। একটা প্রসেস বলে দিই প্রোটিন পাউডার শুরু করার জন্য। অনেক মানুষের হতে পারে, যেমন আমি ওই যে ওটস এর কথা বলছিলাম না আগে, আমি জাস্ট এটা বুঝিয়ে বলার জন্য বলছি। ওটস, স্টিল কাট ওটস, ওটস ব্র্যান্ড, এইগুলো খাবার পরে অনেকের পেটের সমস্যা আসতে পারে, অত্যাধিক গ্যাস অম্বল হতে পারে কয়েকদিনের জন্য, কারণ ওর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন আছে। তো অত ভালো প্রোটিন, অতখানি হাই প্রোটিন শরীর প্রথমে নেয়নি। ঠিক আমাদের প্রোটিন পাউডারও তাই, 10 গ্রামের মধ্যে 8 গ্রাম প্রোটিন, বাকিটা এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড। এত ভালো কোয়ালিটির ফুড এর আগে আমাদের স্টমাক নেয়নি, সুতরাং সে রিয়াক্ট করছে। তাহলে কি করব? ভাগ করে দিই, 10 গ্রামের জায়গায় 5 গ্রাম করে দুবারে দেবো, একটু বেশি জলে গুললাম শুরু করার জন্য। তারপরেও দেখলাম প্রবলেম হচ্ছে, পরপর 3 দিন বন্ধ রাখবো, একদম দিন ধরে 3 দিন, আবার শুরু করলাম সেম প্রসেসে, দেখলাম আবার 1 দিন 2 দিন ইনটেক করার পরে আবার প্রবলেম, আবার 3 দিন বন্ধ রাখবো। শরীর এই 3 দিনেতে শরীর ওটার সঙ্গে মানিয়ে নেবার চেষ্টা করবে, এটা একটা প্রসেস। যে কোনো ফুড, যে কোনো সাপ্লিমেন্ট যদি শরীর রিয়াক্ট করে, তাহলে সেটাকে অ্যাডজাস্ট করে নেবার শরীরে, এটাই প্রসেস। তাহলে দ্বিতীয়বার 3 দিন বন্ধ রাখলাম, দেখা যাবে যে সেকেন্ড টাইম অবশ্যই শরীর ওটাকে নিয়ে নেবে, তারপরেও প্রবলেম হয়েছে। থার্ড টাইম আমি একটা মাত্র পেশেন্ট পেয়েছিলাম, 6 বারের মাথায় গিয়ে এই প্রোটিন পাউডার নিতে পেরেছিল, এই 3 দিন করতে পেরেছিল। প্রথম দিকে তার তো এতে ব্লাড চলে আসে প্রোটিন ইনটেক করতে, কিন্তু ওই প্রসেসে করতে 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 এখন গত প্রায় 4 বছর 5 বছর হয়ে গেছে, প্রতিদিন প্রোটিন পাউডার ইনটেক করছেন। তার গ্লুটোনে
ইনটলারেন্স ছিল, মানে রুটি জাতীয় জিনিস তিনি খেতে পারতেন না, রুটির মধ্যে যেগুলো থাকে। আমাদের প্রোটিন পাউডার সেটা থেকেও ফ্রি। তো সুতরাং আমি বললাম ম্যাক্সিমাম 6 বারের মাথায় তার শরীর নিয়েছিল। আপনার মাকে এই প্রসেস ফলো করুন, অবশ্যই নেবে। এবং প্রোটিন দরকার, প্রোটিন ছাড়া চলবে না, খাওয়াতেই হবে, অভ্যেস করাতেই হবে। নিউট্রিয়েন্টের 1 নম্বর সাপ্লিমেন্ট যদি কিছু বলেন, এক এবং ফার্স্ট একেতে আছে যে সাপ্লিমেন্টটা, সেটা হচ্ছে প্রোটিন পাউডার। কারণ আমাদের বেঁচে থাকার জন্য প্রোটিন লাগবেই লাগবে। আমাদের শরীরটাকে যদি ড্রাই করা হয় তাহলে তার যা ওজন, তার 50% হচ্ছে প্রোটিন, নাইট্রোজেন। নাইট্রোজেন ছাড়া বাঁচবো না আমরা। তাহলে প্রোটিন, আজকে যেসব ডিজেনারেটিভ ডিজিজের নামগুলো করছি, আপনি ইনসুলিন রেজিস্ট্যান্সি ধরুন বা অত্যাধিক কার্বোহাইড্রেট ধরুন, সব এর মূলে রয়েছে আপনার ফুডেতে প্রোটিন কম ছিল। সেই জন্য গত 20 বছর 25 বছর ধরে ফুডের মধ্যে প্রোটিন কম। ধীরে 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 আজকে শরীর এই জায়গাটায় চলে এসেছে। প্রোটিন বাড়াতে শুরু করুন, প্ল্যান্ট প্রোটিনের থেকে ভালো কিছু হতে পারে না। নিউট্রিয়েন্ট প্ল্যান্ট প্রোটিনের থেকে সবকিছু ধীরে 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 কন্ট্রোলে আসবে। থ্যাংক ইউ কৃষ্ণেন্দু। থ্যাংক ইউ দাদা। আর স্যার ওটসের রুটি খেলে কি কোনো প্রবলেম হবে? ওটসের রুটি খাওয়া যেতে পারে? হ্যাঁ, ওটসের রুটি করে খাওয়া যেতে পারে শুধু না? হ্যাঁ, এর গ্লাইসেমিক ইনডেক্স ভীষণ কম। আচ্ছা, তা 38 কি 39 হবে ওটস আটার গ্লাইসেমিক ইনডেক্স। ওটস লোড ওই রকম, আর ওটস লোড তো বলেই দিয়েছি, ওটসের গ্লাইসেমিক লোড তো। ওটসে কি আটা পাওয়া যায়? একটা কোশ্চেন ছিল, ওটসে কি আটা পাওয়া যায়? হ্যাঁ হ্যাঁ, আপনি অনলাইন অ্যামাজন খুলুন না, ওটস আটা বলে লিখুন, অজস্র কোম্পানি আপনাকে দেবে বলে প্রস্তুত। কিন্তু দেখে নেবেন, ওই যে বলে দিয়েছি, এতে গুগলে ফেলুন, ফেলে দেখে নিন ওর গ্লাইসেমিক ইনডেক্স, মানে ওই কোম্পানির ওই প্রোডাক্টটা। এইখানে আমি একটা ছোট্ট কথা অ্যাড করব, সেটা হচ্ছে যে ওটসের আটা কিনবেন না, যা গুঁড়ো কিনবেন সব ভেজাল পাবেন। আমি বলবো আপনি স্টিল কাট ওটস আর ওটস ব্র্যান্ড কিনবেন, একদম সমান মাপে দুটোকে মিশিয়ে নেবেন, 1:1 রেশিওতে, দুটোই পাবেন। এই দুটোতে ভেজাল পাবেন না, এই দুটোকে মিশিয়ে এবার আপনি যখন যদি আটা বানিয়ে খান, গুঁড়ো করে নেবেন। আপনি অসুবিধা কি আছে? আপনার বাড়িতে মিক্সি তো থাকবেই, আপনি গুঁড়ো করবেন, আরামসে মিক্সিতে গুঁড়ো হবে, তার জন্য যন্ত্রপাতি লাগবে না বিরাট কিছু। সুতরাং একদম গুঁড়ো কিনবেন না, গুঁড়ো কিনলেই ভেজাল দেবে। থ্যাংক ইউ দাদা। একটা ছোট কোশ্চেন ছিল, একজন ডেঙ্গু হয়েছে, 23-24 বছরের মেয়ে, মানে এমনি আমি ফাউন্ডেশনের কথা বলেছি, আর কি কিছু দেওয়া যাবে? ডেঙ্গি হয়েছে, আমি ডেঙ্গির ক্ষেত্রে ফাউন্ডেশন তো অবশ্যই দরকার, সঙ্গে ডেঙ্গিতে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ কিছুটা পড়ে, আর সুতরাং আয়রন দিতেই পারেন, ছেলে হোক কি মেয়ে হোক। আর ফাউন্ডেশন তো দিয়েছেনই বলছেন। আর একটা সাপ্লিমেন্টস ম্যাজিকের কাজ করে ডেঙ্গির ক্ষেত্রে, ওই যে মুখ চোখ কালো হয়ে যায়, বিভিন্ন রকম ফিজিক্যাল হ্যাজার্ড থাকে, ভিটামিন সি একটা করে দিনে 2 বার বা 3 বার, যদি অ্যাকিউট স্টেজে থাকে, মানে সবে সেরে উঠেছে, একটা করে দিনে 3 বার দিন। সঙ্গে নিউক্লিয়েট ডেইলি তো আপনি ফাউন্ডেশন দিচ্ছেন অবশ্যই, তার মানে সেখানে অন্য অক্সিডেন্ট গুলোকেও পেয়ে যাচ্ছে সাপোর্ট। গ্রুপ অফ অ্যান্টিঅক্সিডেন্ট শরীরে দরকার হয় সবসময় ভিটামিন সি কে কাজ করানোর জন্য। মানে সঙ্গে শুধুমাত্র ভিটামিন সিটা আর চেরি আয়রনটা অ্যাড করুন, তাহলেই খুব তাড়াতাড়ি, যেটা ও 3 মাস 4 মাস লাগতো সুস্থ হয়ে উঠতে, সেটা 15 দিন পর থেকেই নিজের অফিস কাছারি যেতে পারবে, বা যে যা কাজ করে সেই কাজগুলো। আচ্ছা, ফাউন্ডেশনের সঙ্গে ভিটামিন সি আর আয়রন বললেন? আয়রন। ঠিক আছে, থ্যাংক ইউ।